তো যেটা বলছিলাম যে আমাদের ধরো যদি আমাদের নেটওয়ার্কে কোনো কিছুর সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের আমার লোকালিটি যেভাবে আমাদের বিল্ডিং এর অ্যাড্রেস থাকে বা বাসার অ্যাড্রেস থাকে বা সিটি বানানোর জন্য যেরকম অ্যাড্রেস দরকার হয়, সিমিলারলি আমার নেটে কোনো কিছু পাঠানোর জন্য আমার একটা পার্টিকুলার একটা অ্যাড্রেস দরকার পড়ে। তো বাসার অ্যাড্রেসকে আমরা অ্যাড্রেস বলতাম, ইসের অ্যাড্রেসকে আমরা বলতাম আইনেট অ্যাড্রেস, নেটের নেটওয়ার্কের জন্য বা কমিউনিকেশনের জন্য। তো আইনেট অ্যাড্রেস যা হয় একটা ক্লাস আছে, এই ক্লাসে আমরা কিছু সাপোর্ট পাই, যেমন আমরা নিজের অ্যাড্রেস জানতে পারি, তারপর আরো অন্যান্য কারো অ্যাড্রেস বা এই নাম দিয়ে কারো অ্যাড্রেস, যেমন ধর আমি বললাম যে সিরিয়াল নাম্বার অন, যে তার বাসা কোথায়, এইভাবে আমি তার নাম দিয়ে একটা অ্যাড্রেস জানতে পারি। তো এই সাপোর্ট গুলো বা এপিআই গুলো প্রোভাইড করার জন্য জাভার এই জাভার নট নেট প্যাকেজের আইনেট অ্যাড্রেস নামে একটা ক্লাস আছে। এবার আমরা একটু জাস্ট কোডের দিকে জাস্ট চাই। আচ্ছা, আইপি অ্যাড্রেস কথাটার সাথে কতজন পরিচিত বা সবাই সাথে পরিচিত হওয়ার কথা? জি স্যার। কি এটা? স্যার একটা অ্যাড্রেস, ইন্টারনেট অ্যাড্রেস যেটার মাধ্যমে কোনো যে কোনো একটা একটা ওয়েবসাইট অথবা একজন ইন্ডিভিজুয়াল পার্সন, মানে ওই অ্যাড্রেসটার থ্রুতে সে নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়। হ্যাঁ, বা যদি আমাদের নর্মাল ফিলোসফিতে বলি যে আমাদের যে কোনো বাসা যখন বসে একটা অ্যাড্রেস থাকে না, মানে অ্যাড্রেস তো ইউনিক, বা বাসার জন্য একটা পার্টিকুলার ফিক্সড অ্যাড্রেস, তাই না? জি স্যার। সিমিলারলি কোনো ডিভাইস যখন নেটওয়ার্কে কানেক্টেড হয়, একেও তো আমার ইউনিকলি খুঁজে বের করা লাগবে, তাই না, যোগ কমিউনিকেশন করার জন্য। জি স্যার। তো একে খুঁজে বের করার জন্য নেটওয়ার্কে কানেক্টেড প্রতিটা ডিভাইসে যে একটা ইউনিক অ্যাড্রেস থাকে, যেটাকে বলি আমরা আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট অ্যাড্রেস। ওকে, আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, বা প্রোটোকল কি ওটা পরে যাই, জাস্ট ধরে নাও যে আইপি অ্যাড্রেস, এটা আমরা যখন নেটওয়ার্কে যখন কোনো কিছু ডিভাইস কানেক্টেড হয়, এটা একটা ইউনিক অ্যাড্রেস থাকে, সেটাকে বলি আমরা আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস তো সবাই এমনি দেখছো না, এমনিতে বাসায় নেটওয়ার্কিং রাউটার বা কনফিগ করার সময় তো অবশ্যই খেয়াল করে দেখছো জি স্যার। কিরকম হয়। স্যার 192.168.0.1। আমি একটা ইউজার, তারপরে 0.0.0.1 এরকম কিছু একটা হবে, 128 127 কিছু একটা থাকে, তাই না? মানে এরকম চারটা ডট দিয়ে চারটা নাম্বার থাকে, তাই না? জি স্যার। তো এই যে আইপি অ্যাড্রেসটা, এটা হচ্ছে ধরে নেওয়া হয় লজিক্যালি যে সারা পৃথিবীতে এই একটা আইপি অ্যাড্রেস একটা ডিভাইসেরই থাকবে, মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড এই আইপি অ্যাড্রেসটা ইউনিক। ওকে, ওকে স্যার। জি স্যার। তো ধরো আমার বাসার আইপি অ্যাড্রেস ধরো এই যে 128, আর আমার ধরো অফিসিয়াল একটা যখন যদি পিসি থাকে সেটার আইপি অ্যাড্রেস ধরো 0.0.129। ওকে, এখন আমি যদি বাসা থেকে অফিসের সাথে যোগাযোগ করতে চাই, তাহলে আমার কি করা লাগবে? অফিসের অ্যাড্রেস তেমন জানা লাগে না। সিমিলারলি বাসার পিসি থেকে যদি অফিসের পিসিতে আমি যোগাযোগ করতে চাই, আমার যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আমার এই অফিসের পিসির আইপি অ্যাড্রেসটা, তাই না? জি স্যার। ওকে, তো এবার আসি যে আমরা এরকম জাস্ট কিছু, এই যে আইনেট নামে একটা ক্লাস আছে যাবা, একটু কিছু বলছিলাম, এটা দিয়ে কিছু এইভাবে আইপি অ্যাড্রেসটা ক্যাপচার করার জন্য কিভাবে আইপি অ্যাড্রেস বানাইতে পারি। ওকে, বানানো মানে হচ্ছে মানে আইপি অ্যাড্রেস শো করা, রিপ্রেজেন্ট করার জন্য। ওকে, এরকম আমি জাস্ট একটা নাম্বার লিখলাম আইপি অ্যাড্রেস লেখার জন্য, অ্যাড্রেস জিরো, একটা অ্যারে নিলাম, বাইটের অ্যারে, কারণ এই যে চারটা যে নাম্বার এগুলো আসলে 1 বাইট করে হয়। ওকে, 1 বাইট করে মানে কি, এখানে আসলে 0 থেকে 255 পর্যন্ত ম্যাক্সিমাম থাকতে পারে। ওকে, ওকে স্যার। চারটা ঘরে এগুলো চারটা বাইট দিতে হয়, আমি চাইলে একটা বাইটের অ্যারে নিলাম। বাইটের প্রথম ইউনিট হচ্ছে আমার এই যে প্রথম অ্যাড্রেসটা, তার প্রথম ইন নাম্বারটা, তারপরে বাইটের সেকেন্ড ইন্ডেক্সটা হচ্ছে সেকেন্ড নাম্বারটা, থার্ড হচ্ছে থার্ড নাম্বারটা, ফোর্থ হচ্ছে ফোর্থ নাম্বারটা। তো এবার আমি একটা বাইটের অ্যারে নিয়ে জাস্ট আমি একটা আইনেট অ্যাড্রেস বানানোর ট্রাই করি। আর জাভায় আইপি আইনেট অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস গুলো ধরার জন্য একটা ক্লাস, এটা হচ্ছে আইনেট অ্যাড্রেস। এটাকে আমরা যদি আইনেট অ্যাড্রেসের একটা মেথড আছে, স্ট্যাটিক মেথড, সেটা হচ্ছে ডট মানে গেট বাই অ্যাড্রেস। তো এই গেট বাই অ্যাড্রেস দিয়ে যদি আমি গেট বাই অ্যাড্রেস দিয়ে যদি আমি কল দিই একটা কোনো একটা বাইটারে দিয়ে, তাহলে ও আমাকে একটা আইপি অ্যাড্রেস দিবে। ওকে, তো এবার জাস্ট একটু রান দিই জিনিসটা দেখার জন্য কি প্রিন্ট হয় আসলে এখানে। ওকে, এই যে আমাকে একটা আই অ্যাড্রেস প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে। স্যার,
গেট হ্যাঁ বাই বলো। অ্যাড্রেসের ব্যাপারটা বুঝিনি, আরেকবার বলবেন? গেট বাই অ্যাড্রেস হচ্ছে একটা বাইটের অ্যারে নেয়, বাইটের অ্যারে নিয়ে ও আমাকে একটা আইনেট অ্যাড্রেসের একটা অবজেক্ট দেয়, বা আইপি আইনেট অ্যাড্রেস মানে ইন্টারনেট বা আইপি অ্যাড্রেসের একটা অবজেক্ট দেয় আর কি, এটা যাতে ধরে নাও। ওকে, জাভায় আইপি অ্যাড্রেস ডিল করার জন্য একটা ক্লাস আছে, এটা হচ্ছে আইনেট অ্যাড্রেস ক্লাস বলে। তো আমি যদি কোনো নেটওয়ার্কিং বা কিছু করতে চাই, আমার আসলে এই আইনেটের একটা অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস দরকার, মানে এটা তো বুঝতে পারছো যে নেটওয়ার্কিং কমিউনিকেশনের জন্য আমার একটা আইপি দরকার। আর জাভায় আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করার জন্য আমার আইপি অ্যাড্রেস বা আইনেট অ্যাড্রেস ক্লাসের একটা অবজেক্ট দরকার। তো এই ডট গেট বাই অ্যাড্রেস মানে এই স্ট্যাটিক মেথডটা যেটা করে, একটা বাইটের থেকে আমাকে ওই আইনেট অ্যাড্রেসের একটা অবজেক্ট বানায় দেয়। ওকে, এর আর কোনো কাজ নেই। ঠিক আছে। আর স্যার এখানে আমরা যেই আইপি অ্যাড্রেসটা প্রিন্ট করলাম, এটা কি আমরা দিয়ে দিব? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা দিয়েছি যে বাইটের যেটাই দেবা সেটাই ও বানায় দিবে, সেই অ্যাড্রেস থেকে একটা অবজেক্ট বানায় দিবে। স্যার এখানে ক্যাচে এক্সেপশনে ইএক্স কেন ইউজ হলো? শুধু ইউজ করি না আমরা? এটা তো ভেরিয়েবলের নাম, এটা তো কোনো সমস্যা নেই কোনো, তুমি আচ্ছা এক্সেপশন আচ্ছা। একটা ভেরিয়েবল নাম, সেটা যে কোনো করতে পারো। ওকে, তো এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন? No, sir. ওকে, তো এই গেল আমি অ্যাড্রেস বানাইতে পারলাম। এবার একটু আসি যে আমার, ধর আবার আমার নিজের অ্যাড্রেসটা জানতে চাই। ওকে, যে আমি যে পিসি থেকে রান করতেছি এই সব কোড সব কিছু, এই পিসির অ্যাকচুয়ালি ইন্টারনেট অ্যাড্রেসটা আমি জানতে চাই। ঠিক আছে। তো Okay, sir. এই নিজের পিসির আইপি অ্যাড্রেস জানার জন্য এই আইনেট অ্যাড্রেস ক্লাসে আরেকটা মেথড আছে, এটা হচ্ছে গেট লোকাল হোস্ট। ওকে, আচ্ছা, যে মেথড গুলো বলতে সব কিন্তু স্ট্যাটিক মেথড গুলা। ওকে, তো এই গেট লোকাল হোস্ট দিয়ে আমি এই পিসির নিজের অ্যাড্রেসটা জানতে পারি। ওকে, নিজের আইপি অ্যাড্রেসটা জানতে পারি। এবার এটা টান দিয়ে চলে দিতে পারবা। ওকে, এই হচ্ছে আমার পিসির নেই, তারপর এই পিসির আইপি অ্যাড্রেসটা। ওকে, সবাই দেখতে পারছো? Yes, sir. জি ওকে, তো এই গেট লোকাল হোস্ট দিয়ে আমি নিজের পিসির আইপি স্যার। অ্যাড্রেস জানতে পারলাম। এবার হচ্ছে ধরো, এখন একটু চিন্তা করো যে আমি যখন ধরো এই যে ওয়েব ব্রাউজারে গুগল সার্চ করি বা কিছু একটা করি, আমি তো আলটিমেটলি একটা পিসির সাথে কমিউনিকেট করতেছি, তাই না? Yes, sir. তো ধরো তুমি যখন ইউনিভার্সিটি বা ইউ এর ওয়েবসাইটে যখন হিট করো, ইউ এর ওয়েবসাইটে তো একটা পিসি ব্যাকএন্ডে, তো ওরও তো একটা আলাদা মানে একটা আইপি অ্যাড্রেস থাকে, তাই না? Yes, sir. কিন্তু দেখো তো, আমরা ওয়েব ব্রাউজারে যখন কি আইপি অ্যাড্রেস লিখি, আমরা কি জাস্ট ইউআই ডট এসি ডট বিডি লিখি না জাস্ট? Yes, sir. স্যার তার ওই মানে অ্যাড্রেসটার পিছনে একটা আইপি অ্যাড্রেস থাকে। হ্যাঁ, বাস্তবে এই যে নামটা মানে এই যে এইটাকে বলা হয় ডোমেন নেম। ওকে, বা ওয়েবসাইটে যে ইউআরএলটা, এটার যে এই যে ডট কম বা ডট গুগল ডট কম বা ইউআই ডট এসি ডট বিডি, এগুলোকে বলা হয় ডোমেন নেম। তো প্রত্যেকটা ডোমেন নেম আসলে জাস্ট আমাদের সুবিধার জন্য দেওয়া হয়েছে, যাতে করে আমাদের এই আইপি অ্যাড্রেসটা মনে না রাখা লাগে। ওকে, ওকে স্যার। তো এটা জাস্ট আমাদের সুবিধার জন্য, কিন্তু আমার নেটে যদি আসলে আমার মানে কমিউনিকেশন করতে হয়, তাহলে তো আমার আসলে মানে আইপি অ্যাড্রেস ছাড়া চলা যাবে না। এই জন্য এই প্রত্যেকটা ডোমেইন নেমের অ্যাক্রসে একটা করে আইপি অ্যাড্রেস আসলে থাকে, তো আমরা সেবের এই ডোমেইন নেমের অ্যাক্রসে যে আইপি অ্যাড্রেস থাকে ওটাকে বের করার ট্রাই করি। ওকে, তো ওইটা বের করার ওয়ে হচ্ছে যে ডট গেট বাই নেম। নেম মানে হচ্ছে তুমি একটা ওয়েবসাইটের ইউআরএল এর নেম দিবা, এইচটিটিপিএস এটা ছাড়া আর কি, জাস্ট ডোমেইন নেমটা। আর সেটা দিলে পর ও এই মেথডটা তোমাকে একটা আইপি অ্যাড্রেস, ওই ইসের আইপি অ্যাড্রেসটা রিটার্ন করবে। ওকে, যেমন গুগল ডট কম এর জন্য আমরা যদি রান দিই, তো গুগল ডট কম এর আইপি হচ্ছে এটা 172.217.194.106। ওকে, ওকে স্যার। সিমিলারলি ধরো ধরো আমরা যদি ইউআই ওয়েবসাইটটা দেই, ইউআই ওয়েবসাইটটা হচ্ছে ধরো ইউআই ডট এসি ডট বিডি না? জি স্যার। ওকে, তো ইউআই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এবার স্যার তার মানে এটা, আমরা, হ্যাঁ বলো। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, এটা মানে হ্যালো। ইউআইউর আইপি অ্যাড্রেস বা গুগলের আইপি অ্যাড্রেস, স্যার শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ বলো। স্যার যেমন ইউআইউর আইপি অ্যাড্রেস বা হচ্ছে যে আইপি অ্যাড্রেস গুলো আমরা এখানে সার্চ দিচ্ছি হ্যাঁ, গেট বাই নেম দ্বারা, তো স্যার এটা আমরা
মানে আমরা কিভাবে ওদের আইপি অ্যাড্রেস গুলাকে মানে দেখতে পাচ্ছি বা অ্যাক্সেস করতে পাচ্ছি? না না, হ্যাঁ এটা খুব ভালো একটা কোশ্চেন করছো। তো এটাকে বলে ডিএনএস রিজলভিং। ওকে, তো এটা নেটওয়ার্কিং কনসেপ্ট, এটা পুরোপুরি না বলি, জাস্ট শর্টকাটে বলি। সেটা হচ্ছে, তুমি আসলে দেখো, তুমি ইও এর আইপি অ্যাড্রেসটা কিন্তু তোমার ব্রাউজার জানে না, জাস্ট ইও এর নেমটা জানে, তুমি নেমটা দিছো, নেমটা হিট করছো, ঠিক আছে? এখন বাস্তবে যদি তোমার ওই সাইটে হিট করতে হয়, তোমার অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেসটাই জানা লাগবে, তোমার এই মানে ইউআরএল জেনে আসলে লাভ নাই। তো ও যেটা করে, তোমার ওয়েব ব্রাউজার আরেকটা থার্ড একটা পিসি থাকে, যার কাজ হচ্ছে এই যে ইও এর নেম তো আইপিটা ম্যাপিংটা রাখে। ওকে, মানে এই ম্যাপিংটা কোন একটা থার্ড একটা পিসি আছে যে হচ্ছে, যার কাজ হচ্ছে শুধু এই আইপি ম্যাপিং গুলো রাখা, কিছু না। তো তোমার ব্রাউজার যেটা করে, ওর কাছে এই প্রথমটা দেয়, দিয়ে বলে আমার এর আইপি অ্যাড্রেসটা দাও। দিলে পর ওই থার্ড পিসিটা তোমাকে সেকেন্ড জিনিসটা দেয়, তারপর তোমার ওয়েব ব্রাউজার এই আইপি অ্যাড্রেসে গিয়ে হিট করে, and এই লোকেশনে গিয়ে হিট করে যে এখন আমার এর সাথে কমিউনিকেট করে। তো ব্যাপারটা সবাই বুঝতে পারছো? জি স্যার। স্যার এই কিন্তু স্যার যদি হ্যাঁ বলো। একটা ওয়েবসাইটে অনেক বেশি হিট আসে, লাইক অনেক হ্যাঁ বেশি ট্রাফিক চলে আসতেছে, তখন কি হ্যাঁ মানে দেখা যায় যে সার্ভার ডাউন করে বা এই টাইপের সমস্যা হয় যে হ্যাঁ বেশি ট্রাফিক আসলে দেন সার্ভার স্লো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি তারা একাধিক পিসি ইউজ করে, যে একটা যদি একটা সার্ভার মানে না হয়, মানে হ্যাঁ, আইপি একাধিক অ্যাড্রেস পিসি যদি, ইউজ করে, এবং একাধিক পিসি ইউজ করলে একটা জিনিস বলো তো, তাহলে আইপি অ্যাড্রেস কতগুলো থাকবে? তাহলে তাহলে তো মাল্টিপল থাকার কথা, হ্যাঁ আমি আসলে অবশ্যই জানি মাল্টিপল, না। অবশ্যই মাল্টিপল থাকবে। ওকে, মানে আলাদা ওকে পিসি মানে আলাদা আইপি অ্যাড্রেস অবশ্যই। তো এখন ওগুলা কিন্তু কিভাবে হ্যান্ডেল স্যার, হয় ওইটা ধরো। হ্যাঁ বলো। মানে একটা ওয়েবসাইটে যেমন এই uiu.ac.bd এর মানে মাল্টিপল আইপি অ্যাড্রেস থাকলে এক একজনেরটা একটা ওয়েবসাইটের মাল্টিপল আইপি অ্যাড্রেস কিভাবে থাকে? না না, একটা ওয়েবসাইটে না, একটা ওয়েবসাইট যদি মাল্টিপল পিসিতে হোস্ট করো, তাহলে অবশ্যই তোমার মাল্টিপল আইপি থাকবে। এখন ধরো কোশ্চেন করবা, তাহলে তো আমি মানে এক এক জায়গা থেকে লোড করলে এক এক আইপি তো তুমি এক এক ওয়েবসাইট পেয়ে যাওয়ার কথা, মানে তোমার মনে হইতে পারে এটা। জি তো স্যার। যেটা করে, প্রত্যেকটা পিসিতেই সেম ওয়েবসাইট বা সেম কন্টেন্টই রিটার্ন করে, এই জন্য তোমার মনে হয় যে জিনিসগুলো একই। বুঝি নাই স্যার। মানে হচ্ছে তোমার ইউ এর ওয়েবসাইট আলটিমেটলি একটা এইচটিএমএল, মানে তুমি যাতে যেটা দেখো ব্রাউজারে, সেটা আলটিমেটলি একটা এইচটিএমএল, তাই না? তো জি এখন এই স্যার। এইচটিএমএল ধরো আমি রিটার্ন করি, আর ইউ এর একটা পিসি রিটার্ন করুক, তোমার কাছে আলটিমেটলি দিন শেষে এইচটিএমএলটাই আসবে, তাই না? তো তুমি যদি এইচটিএমএলটা পাও, তুমি কিন্তু বাইরে থেকে বুঝবা না যে আসলে কোন কোথা থেকে এটা আসছে, তুমি জাস্ট কন্টেন্টটা দেখো। স্যার সেই ক্ষেত্রে স্যার আরেকটা প্রশ্ন স্যার, যে যখন আমরা স্যার হোস্টিং কিনি, তো হোস্টিং হ্যাঁ, দেখা যায় যে অনেক সময় স্যার শেয়ার্ড হোস্টিং থাকে। তো শেয়ার্ড হোস্টিং কি একই অ্যাড্রেস ডিফারেন্ট ডোমেইন, মানে ডিফারেন্ট ডোমেইন কি একই অ্যাড্রেস থেকে যায় নাকি স্যার? তো শেয়ার্ড হোস্টিং এর মানে আইডিয়াটা ডিফারেন্ট, মানে ওরা তো বলে যে উম, একই জায়গাটা ওরা অনেককে দেয়। লাইক আমার 20 জিবি যদি আমি স্টোরেজ কিনি, তো আমার ওই 20 জিবির মধ্যে হয়তো স্টোরেজ ওদের কিন্তু কাছে। ডিফারেন্ট জিনিস, ওটার সাথে কিন্তু এটা মিলবে না। মানে আমি জাস্ট বলছি ডোমেইন হোস্টিং কথাটা, স্টোরেজ কিন্তু কমপ্লিটলি আলাদা জিনিস। ও আচ্ছা, ওকে স্যার। ওকে, সিমিলারলি তুমি ধরো যে facebook.com, যেমন এটা খুব ভালো একটাই। বড় বড় কোম্পানিগুলো যেটা করে সেটা বলতে আগে ধরো এটা একটু দাম দেখি। ওকে, একটা আইপি দেখতেছো না? জি স্যার। তো বড় বড় কোম্পানি যেটা করে, ওরা হচ্ছে মাল্টিপল পিসি বসায়, কিন্তু বসায় হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ। যেমন ধরো বাংলাদেশের জন্য facebook.com এর আইপি এটা, যে ইউএসএ থেকে হিট করবে সে একটা ডিফারেন্ট আইপি পাবে। এটা যদি এটা টের পাবে, যদি ভিপিএন দিয়ে সেম কোডটা রান দাও, তাহলে দেখবে ডিফারেন্ট কিছু একটা পাইতেছে। জি স্যার। ওকে, তো এই জিনিসটা আসলে কিভাবে হ্যান্ডেল হয়, এটা হচ্ছে নেট হ্যান্ডেল করে, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর সিস্টেম। তো ওগুলো আমরা না চাই, এগুলো কমপ্লিটলি নেটওয়ার্কিং কোর্সের জিনিস, ওগুলো এখন ডিসকাস করতে গেলে আসলে এই কোর্সে আমাদের মানে টাইম থাকবে না। তো জাস্ট আপাতত আমাদের জন্য, বা এটা যদিও জেনে রাখো কমপ্লিট কারেক্ট না, যে ধরে নাও একটা জিনিসের একটা আইপি থাকে, বাট এটা নিজে বুঝতেছো যে কমপ্লিটলি পার্শিয়ালি কারেক্ট। ওকে, ওকে স্যার। আর আরেকটা হচ্ছে যে আমাদের, আচ্ছা ওটা পরে আসি, এটা গেল। তো তুমি এইভাবে আমি যেমন একটা ইউআরএল থেকে একটা আইপি অ্যাড্রেস পাইলাম, নিজের আইপি অ্যাড্রেসটা দেখতে পাইলাম, আর এই যে অ্যাড্রেস জেনারেশন একটা দেখতে পেলাম। এবার আসি যে আমরা যে ধরো ওই যে আইপি অ্যাড্রেসটা পাইছি, এই অবজেক্টটা আসলে কি কি আছে একটু দেখি।
এখানে ডট দিয়ে দেখবে কিছু আমার অনেক কিছু আছে। এই প্রত্যেকটা ফাংশন নাম শুনলে মোটামুটি বুঝতে পারবে যে আসলে ফাংশনের কাজটা কি। স্যার নিজের আইপি অ্যাড্রেসটাও কি আমরা গেট বাই নেমের দ্বারা পাবো না? কিন্তু নেইমে কি দিবা? গেট লো। নেইমে কি দিবা তাহলে? মানে ধরো এখানে যে আমরা একটা ইউআরএল দিছি, নিজেটা যদি পাইতে চাই তাহলে কি করা যায়? আর নিজের আইপি অ্যাড্রেস একটা ডোমেইন থাকবে স্যার, এরকম কিছু। হ্যাঁ, আরো একটু বেটার হয়ে আছে ডোমেইন আসলে। নিজের একটা ওইভাবে ঠিক করি না। এটা হচ্ছে নিজেকে ধরার জন্য আরেকটা ইউআরএল আছে, এটাকে বলা হয় লোকাল হোস্ট। ওকে, মানে লোকাল হোস্ট ইউআরএল মানে হচ্ছে নিজের পিসি, একদম মানে যে পিসি থেকে তুমি চালাতেছো ওই পিসিতে। এখন একটু রান দেই তো, ইন্টারেস্টিং জিনিস পাবা। ওকে, এবার দেখতে পাচ্ছি আইপি অ্যাড্রেসটা। জি স্যার। তো তার মানে হচ্ছে নিজের পিসি কে ধরার জন্য একটা আইপি অ্যাড্রেস থাকে, এটা হচ্ছে অলওয়েজ, এটা খুব খেয়াল রাখবা 127.0.0.1, এটাকে বলা হয় লোকাল হোস্ট বা নিজের পিসির জন্য। ওকে, ওকে স্যার। এইভাবে একটা ধরো নিজের পিসির আইপি অ্যাড্রেস দিতে পারি। আর এখানে আরেকটু ক্যাচ আছে, এই জিনিসটা আপলোড করা পরে লাস্ট ক্লাসে লাস্টে দেখে বলবো, এটা এই মুহূর্তে বললে কমপ্লেক্স মনে হবে জিনিসগুলো। আচ্ছা, তো এই গেল আমার মানে অ্যাড্রেস পাওয়া বা আইনেট অ্যাড্রেস ক্লাসের এইসব ফিচার গুলো দেখলাম। আর হচ্ছে আইপি অ্যাড্রেস ডট দিয়ে কিছু মেথড পাবা, এগুলো হচ্ছে তুমি বাসায় প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা জিনিস প্রিন্ট দিয়ে দেখবা, প্রত্যেকটা মেথড কোনটা কি দেয় তুমি নাম শুনে বুঝতে পারবা, তাও প্রিন্ট দিয়ে দেখবা। হোস্ট অ্যাড্রেস হচ্ছে এই পিসির নামটা, গেট অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেসটা, তারপরে হোস্ট নেই হচ্ছে পিসির নামটা। হোস্ট অ্যাড্রেস মনে হয় দুইটাই, নাম প্লাস অ্যাড্রেসটা। আর এটা কি কোনো লোকাল অ্যাড্রেস কিনা, ট্রু ফলস এটা রিটার্ন করবে। তারপরে লুপ ব্যাক অ্যাড্রেস কিনা সেটা রিটার্ন করবে। লুপ ব্যাক কি জিনিস আপাতত দরকার নেই। পরে রিচেবল কিটা, রিচেবল মানে হচ্ছে যেটা কানেক্টেড কিনা, যে আইপিটা দিতেছো। যেমন ধরো নেটটা অফ করে যদি গুগল.com এর সাথে ডট রিচেবল কল দাও, দেখবা ফলস রিটার্ন করতেছে, আবার নেটটা কানেক্ট করলে দেখবা আবার ট্রু রিটার্ন করতেছে। ওকে, এই হচ্ছে এই মেথড গুলোর কাজ। স্যার হ্যাঁ, বলো। এটার ভেতরে আমরা এটা কি দিব? কোনটা? স্যার যেমন এখানে কোনোটায় বুলিয়ান দিতে হবে, কোনোটায় ইন্টিজার দিতে হবে, সেক্ষেত্রে আহ, না, এটা হচ্ছে যেমন ধরো বেশিরভাগই আসলে কোনো কিছু দেওয়া লাগে না, কারণ হচ্ছে এটা জাস্ট রিটার্ন টাইপ, মানে রিটার্ন করা টাইপের জিনিস। যেমন ধরো এখানে একটা টাইম আউট নিতেছে, তুমি বুঝতে পারছো রিচেবলের টাইম আউট কি জিনিস। টাইমার হচ্ছে তুমি ধরো টাইমার 5 সেকেন্ড দিছো, এর মানে হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে তুমি ওই আইপির কাছে পৌঁছাতে পারতেছো কিনা, আইপির সাথে কানেক্ট করতে পারতেছো কিনা 5 সেকেন্ডের মধ্যে। ওকে, তো এইটা কল দিলে যেটা করবে, ও ট্রাই করবে 5 সেকেন্ডের মধ্যে। তোর গুগল.com এ দিয়া আমি 5 সেকেন্ড টাইম আউট দিছো, তো ট্রাই করবে মানে এই জিনিসটা এখন দেখানো সম্ভব না এই মুহূর্তে, কারণ নেটটা ডিসকানেক্ট করলে তো ক্লাস দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে আমি। তো এটা বাসায় একটু ট্রাই করো, যে তুমি যদি গুগল.com এ নেটটা অফ করে টাইমার দিয়ে দাও 5 সেকেন্ড, যেটা দেখবা যে ফলস রিটার্ন করতেছে। আবার যে নেটটা কানেক্ট করবে দেখবা ট্রু রিটার্ন করতেছে। তো 5 সেকেন্ড যে টাইম আউট, এর কাজ হচ্ছে যে তুমি এই টাইমের মধ্যে তুমি গুগল.com এ পৌঁছাতে পারতেছো কি পারতেছো না। ওকে, জি স্যার। এই হচ্ছে এই মেথড গুলো একটু বাসায় প্রিন্ট দিয়ে দেখো। এগুলো সব মানে এগুলো অ্যাকচুয়ালি দেখাইতে গেলে নেট ডিসকাউন্ট করে দেখানো লাগবে কিছু জিনিস, সেটা আসলে এই মুহূর্তে ফিজিবল না। এগুলো একটু প্রিন্ট দিয়ে দেখো বাসায়, পড়তে জীবনে। এইগুলো তো আমাদের নেট আইনেট অ্যাড্রেসেরই। এবার আসি দুইটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা তখন মতো আইপি অ্যাড্রেস দিয়ে আমরা একটা পিসি ধরতে পারলাম, তাই না? মানে যে আমি এখন যে কোনো পিসির সাথে কমিউনিকেট করতে পারি আইপি অ্যাড্রেস জেনে, তাই না? জি স্যার। তো এবার ধরো তাহলে এখন বলো, ধরো তুমি গুগল ক্রোম ব্রাউজারে চালাইতেছো কিছু একটা জিনিস, ফেসবুক চালাইতেছো, কার কোনো একজনকে মেসেজ দিতেছো। ওকে, এখন কখনো কি এমন হয়েছে যে ধরো তুমি ফায়ারফক্স ওপেন করো, গুগল ক্রোম ওপেন করো, একজনকে মেসেজ দিচ্ছো গুগল ক্রোমে বসে, ফায়ারফক্সে চলে আসছে? এটা কি কখনো হয়েছে? স্যার আবার, স্যার একটু আবার বলবেন স্যার? আর ধরো তুমি গুগল ক্রোমে বসে একজনকে কোন একটা পেজ লোড দিছো, ঠিক আছে, ধরো business24.com এ লোড দিছো, জিনিসটা গুগল ক্রোমে লোড না হয় ফায়ারফক্সে লোড হয়ে গেছে, এটা কি কখনো হয়েছে?
না স্যার, জি এটা তো স্যার, হয় না কখনো। অনেক সময় তো হয় স্যার, মেসেঞ্জারে কোনো কিছু দিলে সেটা যদি আমি ই করি তখন সেটা আমার অন্য ব্রাউজারে গিয়ে লগ ইন করতে বলে। অন্য ব্রাউজারে গিয়ে না লগ ইন না করতে না বলো, কিন্তু মানে কখনো কি এমন না, হচ্ছে মানে তুমি একটা ব্রাউজার থেকে তো ওই ব্রাউজারই লোড হবে, অন্য ব্রাউজারে কেন লোড হবে স্যার? হ্যাঁ ওইটাই লোড হয় ওইটাই স্যার, সেম অন্যটা লোড হয় ব্রাউজারে না। থাকে, অন্য ব্রাউজারে কখনো এটা অসম্ভব। ওকে, তখন হচ্ছে কেন অসম্ভব, এটা বলি আগে। তার মানে দেখো, তুমি ডাটা যেখানে থেকে পাস করতেছো, তোমার ডাটার রিটার্নটা ওই তার কাছেই ফেরত আসতেছে না? মানে গুগল ক্রোম থেকে দিলে আবার গুগল ক্রোমে আসতেছে, ফায়ারফক্স দিলে থেকে ফায়ারফক্সে আসতেছে, তাই না? জি স্যার। জি স্যার। এখন আমাকে বলো তো, গুগল ক্রোম ফায়ারফক্স দুইটা তো তোমার পিসিতে চলতেছে, রাইট? জি স্যার। তো দুইটা মানে তোমার যেহেতু তোমারই পিসি, তার মানে দুইটারই আইপি অ্যাড্রেস সেম না? জি স্যার। এখন তাহলে বলো তো, তাহলে সার্ভার কিভাবে বুঝবে যে আসলে আমি ও গুগল ক্রোমে ফেরত পাঠাবে নাকি ফায়ারফক্সের কাছে ফেরত পাঠাবে? স্যার ওটা তো স্যার একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন থেকে ওর রিকোয়েস্টটা যাচ্ছে। হ্যাঁ, সেটা লাইক দেখ আমি কোন অ্যাপ্লিকেশন থেকে এটা সার্ভার কিভাবে বুঝবে? ও তো জাস্ট আইপি চিনে কমিউনিকেশনের জন্য। ও আচ্ছা। আইপি তো সবারই সেম, তোমার গুগল ক্রোম তোমার পিসি থেকে, ফায়ারফক্স তোমার পিসি থেকে, দুইজনের তো আইপি এক। তাহলে এখন কার কাছে ফেরত পাঠানো লাগবে, কিভাবে বুঝবে? স্যার এটা বলতে পারি না স্যার। ওকে, তার মানে এটুকু তো বুঝতে পারছি যে শুধু আইপি দিয়ে আসলে এখন আমি অ্যাপ্লিকেশন পর্যন্ত যেতে পারতেছি না, আমি পিসিটা ঠিক করতে পারছি যে এই পিসির কাছে, মানে ধরো একটা বিল্ডিং এ চিন্তা করতে পারো, তুমি বিল্ডিং পর্যন্ত চিঠিটা পাঠাতে পারছো, এখন বিল্ডিং এ তো অনেক লোক থাকে, মানে চিঠিটা আসলে কার কাছে পৌঁছাবে? যদি বিল্ডিং এর এনার্জি চিন্তা করো, তাহলে আসলে কিভাবে আমরা ঠিক করি এটাকে? ফ্লোর বলে দিতে হবে স্যার, যে এই ফ্লোরে ফ্লোর বা ফ্ল্যাট নাম্বার পার্টিকুলারলি যদি ফ্ল্যাট বলতে না। চাও, দেখো তাহলে কিন্তু জিনিসটা ফ্লোর। এখন মতো ইউনিক, মানে একটা ফ্ল্যাটে কিন্তু দুইজন থাকা সম্ভব, মানে দুইটা ডিফারেন্ট আইডেন্টিটি থাকা সম্ভব। জি স্যার। ওকে, তার মানে সিমিলারলি এই নেটওয়ার্কিং ক্ষেত্রেও দুইটা জিনিস আমার দরকার, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, পার্টিকুলার কোন পিসি থেকে জিনিসটা আসছে বোঝার জন্য, তার সাথে আরো একটা জিনিস দরকার, এটাকে বলা হয় পোর্ট নাম্বার। ওকে, পোর্ট নাম্বার হচ্ছে আমার এই ডাটাটা কোন অ্যাপ্লিকেশন থেকে আসছে বা কোন অ্যাপ্লিকেশন কাছে ফেরত পাঠানো লাগবে এইটা বোঝানোর জন্য। তো ব্যাপারটা সবাই বুঝতে পারছো? পোর্ট নাম্বার হচ্ছে একটা ফ্ল্যাট নাম্বারের মতো, আর আইপি অ্যাড্রেস হচ্ছে একটা হোল্ডিং নাম্বারের মতো। সবাই তো ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তো আর এই যে ধরো আমার আসলে ইন্টারনেটে কমিউনিকেশন করার জন্য দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে পোর্ট নাম্বার। এই দুইটা হলে আমি তাহলে আলটিমেটলি নেটওয়ার্কে কমিউনিকেশন করতে পারি এখন, তাই না? জি স্যার। তো এই দুইটাকে একসাথে বাইন্ড করে বলা হয় সকেট আর কি। Okay, মানে একটা সকেটের একটা পোর্ট থাকে আর একটা আইপি অ্যাড্রেস থাকে। আইপি সকেট হচ্ছে কমিউনিকেশনের একটা গেটওয়ে, ঠিক আছে? জি স্যার। আর এই ইন্টারনেটে যত টাইপের কমিউনিকেশন হয়, এটাকে দুইটা প্রোটোকলে, প্রোটোকল হচ্ছে ধরো কিছু ফিক্সড রুলস, যেমন তোমার রাস্তায় চলতে গেলে কিছু রুলস মেনে চলতে হয় না আমাদের, যেমন ট্রাফিক সিগন্যাল দেখলে থামতে হবে, গাড়ির স্পিড সার্টেন লিমিটের বেশি বাড়ানো যাবে না, বা কমানো, কমানো তো যাবে, মানে বাড়ানো যাবে না, যেখানে সেখানে পার্কিং করা যাবে না, এরকম কিছু ফিক্স সেট অফ রুলস থাকে না? জি স্যার। তো সিমিলারলি নেটওয়ার্কে ডাটা কমিউনিকেশন করার জন্য কিছু ফিক্স সেট অফ রুলস থাকে। তো এই রুলস গুলো আসলে দুইটা টাইপের সেট অফ রুলস হয়, একটা হচ্ছে যেমন ধরো তুমি হাইওয়েতে চলে পরে একরকম রুল, আর যে কোনো নর্মাল ঢাকার রাস্তা চলতে গেলে পরে আরেক রকম রুল, তাই না? তো জি স্যার। এই জন্য এই কমিউনিকেশন প্রোটোকল বা রুলস গুলোকে দুইটা নাম দেওয়া হয়, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি। ওকে, জাস্ট নাম দুটো মনে রাখা আপাতত, পরে আমরা ডিটেলসে যাবো। মানে একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি, ঠিক আছে? আর আরো দুইটা কনসেপ্ট, সেটা হচ্ছে সার্ভার আর ক্লায়েন্ট। এটা আমরা মোটামুটি সবাই, যদি তোমাদের নেইভাবে বলতে বলি, মোটামুটি কাছাকাছি যেতে পারবো। সার্ভার আর ক্লায়েন্টটা কি আসলে? স্যার যেখানে স্যার ওয়েবসাইটটা হোস্ট করা থাকে সেটা হচ্ছে সার্ভার, আর মানে যেসব আইপি থেকে স্যার ইউজাররা ইউজ করে তারা হচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। আরো যদি একটু ফর্মালি বলতে চাই, সার্ভার একটা পিসি, ক্লায়েন্টও অনেক পিসি। বাট যেটা হচ্ছে সার্ভারের কাছে আলটিমেটলি সেন্ট্রাল ডাটা গুলো থাকে, যেমন ধরো তুমি ইউ এর ওয়েবসাইটে যেতে চাও, তো ইউ এর ওয়েবসাইট কোন একটা পার্টিকুলার পিসিতে হোস্ট করা, সেটাকে আমরা বলতেছি সার্ভার।
আর ক্লায়েন্ট থাকে সাধারণত অনেকগুলা, যেমন ধরো সাধারণত আর্কিটেকচার যেটা হয় যে সার্ভার একটা থাকে, ক্লায়েন্ট অনেকগুলা থাকে, কারণ সবগুলা ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্ট করে। ঠিক আছে। আর আরেকটা জিনিস চিন্তা করো তো, যে তুমি ইউ এর ওয়েবসাইটে যদি ঢুকতে হয়, মানে তার মানে ওই ওয়েবসাইটটা যে পিসিতে হোস্ট করা, ওই পিসিটা অন থাকতে হবে না সবার আগে? জি স্যার। ওকে। তো ওই পিসিটা অন থাকা অবস্থায়, ওই পিসিটা যদি অন না থাকে, আমি কিন্তু ওই ওয়েবসাইটে ঢুকতে পারবো না। ঠিক আছে। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে, প্রথম মানে হচ্ছে যে সার্ভারটা আমার অন থাকা লাগবে, আমার যদি কোনো কাজ করতে হয় সবার ফার্স্টে। ওকে। আর আরেকটা জিনিস খেয়াল করো, মানে তুমি ইউ এর ওয়েবসাইট তোমার পিসি থেকে হিট করে যাও, নাকি ইউ এর সার্ভারই তোমার কাছে ওই ওয়েবসাইটটা অন করায়? কোনটা করবো আসলে? বুঝতে পারছো কথাটা? হ্যালো? জি স্যার। সরি স্যার, আমার বাসায় কথা বলতেছে। স্যার ওকে। সার্ভার বা মানে আমার কম্পিউটারে হিট করতেছে নাকি? হ্যাঁ, মানে দেখো, স্যার আমরা এটা যখন একটা স্যার। কোনো ইউ এর ওয়েবসাইট লোড করি, আমরা ফার্স্ট ইউ এর ওয়েবসাইট দিয়ে তারপরে এন্টার দিই না? মানে আমরাই তো হিটটা করি, তাই না? জি স্যার, জি স্যার, আমরা আমরা আমাদের এন্ড থেকে, ক্লায়েন্ট এন্ড থেকে সার্ভারে হিট করা হয়। হ্যাঁ, তার মানে মানে সার্ভারে সার্ভার, রিকোয়েস্ট প্রথম আমার হয় কন্ডিশন তারপর। হচ্ছে সার্ভারটা অন থাকা লাগবে ফার্স্ট অফ অল, এটা না থাকলে তার কোনো লাভ নাই। ঠিক আছে। কিন্তু অন থাকার জি পরও স্যার, ফার্স্ট যে কমিউনিকেশন, যে ইনিশিয়েশনটা, সেটা হয় কিন্তু ক্লায়েন্টের সাইড থেকে। ক্লায়েন্ট সাইড থেকে। জি স্যার। ওকে। ক্লায়েন্ট প্রথম কিছু রিকোয়েস্ট করে, তারপর সার্ভার আমাকে ওই ওয়েবসাইটে দেয়। ওকে। তো এই জিনিসটা জাস্ট খেয়াল রাখো। তো এবার আমরা কিছু কোডে যাব। তো এই দেখো, কমিউনিকেশনের গেটওয়ে আমরা কি করছিলাম, যে সকেট। তো এই সকেট এই জন্য দুই টাইপের হয়, একটা হচ্ছে সার্ভারকে ডিল করার জন্য, আর একটা হচ্ছে ক্লায়েন্টকে ডিল করার জন্য। ওকে। মানে তোমার, এবং দুই কেজি দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাড্রেস লাগবে, আর একটা হচ্ছে পোর্ট নাম্বার লাগবে। ঠিক আছে। আর আমার নিজের অ্যাড্রেসকে বলবো লোকাল অ্যাড্রেস, যেমন লোকাল আইপি বা লোকাল পোর্ট। আর রিমোটে যার সাথে আমি কমিউনিকেট করতেছি তাকে বলবো রিমোট আইপি বা রিমোট পোর্ট। ওকে। জি স্যার। ওকে স্যার। ওকে, এবার এবার কোডে ফেরত যাই একটু। আচ্ছা, তার আগে আমরা ধরো একটা উম, কাজ করতে চাই। আচ্ছা, একটু করি। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে আসলে সার্ভারের সাইড থেকে কিভাবে কাজ করা যায়। ওকে। তো কোনো সার্ভার চালু করার জন্য আমার একটা টাইপের সকেট লাগে, এটা হচ্ছে যাওয়ার জন্য সার্ভ সকেট। সরি, সার্ভ সকেট না, সার্ভার সকেট। ওকে। এটা একটা ক্লাস, এটা হচ্ছে কোনো সার্ভার সকেট চালু করার জন্য এটা আমার চালু করা লাগে। ঠিক আছে। তো এটা আমার চালু করার জন্য যেটা করা লাগে, ধরো আমি করলাম কি, যে এর একটা সার্ভার সকেট, একটা অবজেক্ট খোলা লাগে। ঠিক আছে। অবজেক্ট খোলার সাথে সাথে একটা সার্ভার সকেট আমাকে ক্রিয়েট করে দিল। দেখো, এখানে আমার একটা পোর্ট নাম্বার দিয়ে বলা লাগছে। পোর্ট নাম্বারটা কিসের জন্য? যে আমার সার্ভারটা কত নাম্বার পোর্টে চলবে এটা বোঝানোর জন্য। ঠিক আছে। স্যার তো এটা জি স্যার। এটা কিভাবে বুঝাবো আমরা? মানে এটা কি এই যে এই যে নাম্বারটা? পোর্ট নাম্বারটা বলে দিতেছো, তোমার এত নাম্বার পোর্টে এখন সার্ভারটা চালু হবে। স্যার এই নাম্বারটা কিসের উপর ডিপেন্ড করে দিব? আচ্ছা, এই নাম্বার হচ্ছে একটা র্যান্ডম নাম্বার। ওকে। এটা হচ্ছে 0 থেকে 2 to the power 16 - 1 এত পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে। ঠিক আছে। কিন্তু একটা ওকে। কন্ডিশন আছে, যে নাম্বারটা দিবা ওই নাম্বার যেন আনইউজড বা ফ্রি থাকে। কারণ ধরো সেটা তোমার কিভাবে? গুগল ক্রোম ধরো 2000 নাম্বার পোর্টে চলতেছে, তুমি তাহলে 2000 নাম্বার পোর্টে আর কোনো কিছু চালু করতে পারবে না, ওইটা পোর্টটা ওই সময় ব্লকড। স্যার ওটা বুঝবো কিভাবে? এটা হচ্ছে কাইন্ড অফ একটু ট্রায়াল এন্ড এরর। ধরো তুমি যখন, এটা একটু ট্রায়াল এন্ড এরর, এটা আসলে কোনো অপশন নাই। তুমি যখন ধরো একটা ইউজ পোর্টে সার্ভার সকেট খুলতে যাবে, ওর সাথে সাথে একটা এক্সেপশন থ্রো করবে এখানে। ঠিক আছে। তো এক্সেপশন দেখে তোমার বুঝতে হবে যে পোর্টটা ব্লক, তার মানে আমার নতুন একটা পোর্ট ট্রাই করা লাগবে। এটা আগে থেকে গেস করার কোনো ওয়ে নেই। তবে সাধারণত 2 to the power 16টা মানে বুঝতেছো, যে সাধারণত বলা হয় 0 থেকে 1024, এগুলো হচ্ছে ওএস এর জন্য একটু ব্লক করা থাকে, মানে এই পোর্ট গুলো কিছু সাধারণত ওপেন করতে দিবে না কোনো কিছু। এরপরে যে কোনো পোর্ট ইউজ করতে পারো। তো সাধারণত এতগুলা পোর্ট, মানে তোমার 65536 সম্ভবত নাম্বারটা, এতগুলোর মধ্যে তুমি র্যান্ডম একটা যদি নাও, পিক করো, সাধারণত কলাইড করার চান্সটা খুবই লো। এরপরও করতে পারে, করলে পর তোমার নতুন একটা র্যান্ডম পোর্ট চালু করতে হবে। ঠিক আছে। ওকে স্যার। এই গেল, ধরো আমি একটা সার্ভারের জাস্ট অবজেক্ট নিলাম, এই পোর্টের সার্ভারটা চালু করার জন্য অবজেক্টটা নিলাম। অবজেক্টটা নেওয়ার জন্য
এখন ধরো আমার সার্ভার কিন্তু আজীবন চলবে, তাই না? মানে ইউর ওয়েব সার্ভার, মানে যে পিসিটা যে ইউর ওয়েবসাইট হোস্ট করা আছে সে কিন্তু কন্টিনিউয়াসলি রানিং আছে, তুমি একবার ব্রাউজারে অন করতে পারো বা কেটে ফেলতে পারো, অফ করতে পারো, তাই না? জি স্যার। তো আর যখনই তুমি ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট আসে, ফার্স্ট রিকোয়েস্টটা কিন্তু ক্লায়েন্ট থেকে আসে এবং ক্লায়েন্টের রিকোয়েস্টটা সার্ভার পড়ে তারপর সেটা রেসপন্ড করে। তো এইটার জন্য আমার একটা মেথড হচ্ছে অ্যাকসেপ্ট। তুমি যদি এই সকেটের ডট অ্যাকসেপ্ট মেথডটা কল দাও, যেটা হবে ও হচ্ছে কোনো ক্লায়েন্টের রিকোয়েস্ট না আসা পর্যন্ত এখানে বসে থাকবে। ওকে, বুঝতে পারছো না? জি স্যার। আচ্ছা, তো এই গেল আমার সার্ভারটা আমরা এখন চালু করতে পারলাম, সার্ভার চালু হয়ে এখানে এই লাইনে এসে সে বসে আছে, ঠিক আছে। এখন আমার টার্গেট হচ্ছে, ধরো আমি যেখানে জিনিসটা এখানে করতে চাই, আমি যদি একটা সার্ভার চালু করব আর কিছু ক্লায়েন্ট চালু করব, ঠিক আছে। যেটা করব, যখন এটা নতুন ক্লায়েন্ট চালু হবে, ও হচ্ছে ক্লায়েন্টের যে আসছে সেই ক্লায়েন্ট থেকে কাউন্টটা প্রিন্ট করবে আর ক্লায়েন্টকে একটা হ্যালো জিনিস রিটার্ন করবে, ঠিক আছে। এই হচ্ছে আমার কাজ, মানে এই জিনিসটা আমি এখানে করতে চাইতেছি। ওকে, এতটুকু সবাই বুঝতে পারছো? এতটুকু সবাই বুঝতে পারছো? স্যার ও সার্ভারে অ্যাকসেপ্ট করবে, তারপরে স্যার কি হবে স্যার, ওই কথাটা একটু আরেকবার বললে ভালো হতো স্যার। তো আমার টার্গেট হচ্ছে একটা সার্ভার চালু হয়ে থাকবে, যখনই একটা ক্লায়েন্ট সার্ভারকে হিট করবে, যেমন ধরো ইউআই ডট ওই রকম একটা ইউআরএল হিট করলো, এরকম কিছু একটা রিকোয়েস্ট পাঠাবে সার্ভারকে, সার্ভার জি স্যার। ক্লায়েন্টকে একটা হ্যালো জানাবে আর সার্ভারের সাইডে ও একটা লাইন প্রিন্ট করবে যে একটা নতুন ক্লায়েন্ট আসছে। ও আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। ওকে, এবার জাস্ট আমরা একটু রান দিই জিনিসটাকে, তাহলে কিছু বুঝতে পারবা। তো okay, এই হচ্ছে আমার ক্লায়েন্ট আইডি। সিমিলারলি আমি যেমন সার্ভারে তো এই লাইনে চালু করে সার্ভার এখন মতো বসে আছে এখানে আর কি, সার্ভার ব্লক করে বসে আছে। আমি এখন ক্লায়েন্টের কোথাও ফেরত দিই। তো দেখো আমার সার্ভারে কানেক্ট করার জন্য কয়টা জিনিস লাগা উচিত: আইপি অ্যাড্রেস আর একটা পোর্ট নাম্বার। জি স্যার, দুইটা জিনিস। তো আমি ওই আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বারটা দিয়ে একটা নতুন সকেট খুললাম, সকেট খুলে আমি ওই যে ওই সকেটে জাস্ট একটু কানেক্ট করলাম কি হবে, এই ক্লাসটার মাঝখানে, এই ক্লাসটার ভায়া হয়ে, এই ক্লাসটা একটু পরে ডিসক্রাইব করতেছে ক্লাসটা অ্যাকচুয়ালি কি করে। জাস্ট ধরে নাও এই ক্লাসটা সকেট ওপেন করে এর সাথে কানেকশন করার জন্য কিছু ওয়ে দেয়। তো এই ক্লাসে ডট একটা রাইট মেথড আছে, এখানে তুমি যা লিখবা সেটা সার্ভারের কাছে পাঠাবে। আর একটা রিড মেথড আছে, এটা হচ্ছে এখানে তুমি রিড দিলে পর ওই রিমোট সকেট থেকে জিনিসটা পড়ে নিয়ে আসবে। তো সিমিলারলি ধরো ক্লায়েন্ট যখন এখানে একটা কানেক্ট হবে, ক্লায়েন্ট তো সেটা আমাকে লিখে পাঠাইছে, তাই না, ডট রাইট দিয়ে। জি স্যার। তো ওই জিনিসটা আমি প্রথমে এই সকেট থেকে পড়ে নিলাম, যে আমার ক্লায়েন্ট প্রথম কি পাঠিয়েছে ওটা পড়ে নিলাম, পড়ে নিয়ে কমা দিয়ে কত নাম্বার ক্লায়েন্ট সেটা কাউন্ট প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর আমি যেটা করলাম যে আমি ক্লায়েন্টের কাছে নতুন একটা লেখা পাঠাইলাম ডট রাইট দিয়ে, সেটা হচ্ছে হ্যালো ক্লায়েন্ট, তারপরে তুমি কত নাম্বার ক্লায়েন্ট সেটা পাঠাই দিলাম, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, স্যার এখন যদি, এখানে হ্যাঁ বলো। স্যার এখানে সার্ভার পোর্ট আর সার্ভার অ্যাড্রেসের মধ্যে রিলেশনটা কি? দেখো সার্ভার ক্লায়েন্ট আমি চালু করছিলাম কত নাম্বার পোর্টে? 4444। তার মানে আমার এই সার্ভার যদি কানেক্ট করতে হয় আমার অবশ্যই এই পোর্টেই কানেক্ট করা লাগবে, এবং সার্ভার যে আইপিতে চলতেছে সেই আইপিতেই। তো সার্ভার আমি সার্ভার চালু করার সময় কোনো আইপি বলে দিইনি, ঠিক আছে। কিছু বলে না দিলে লোকাল হোস্টে চালু হয় সার্ভার সকেটটা, ঠিক আছে। স্যার স্যার এইখানে মেবি স্যার সে প্রশ্ন করছে যে আইপির সাথে স্যার পোর্টের কানেকশনটা কি, মানে হচ্ছে যে আমি যদি এই পোর্টের মাধ্যমে এই আইপিতে অ্যাড্রেসটা কানেক্ট না করি তাহলে অন্য যে কোনো সফটওয়্যার ওটারে অ্যাক্সেস করতে পারবে অথবা কোনো সফটওয়্যার অ্যাক্সেস করবে না। হ্যাঁ, কোনোটা অ্যাক্সেস করবে না, অন্য যে কোনো না, কোনোটা অ্যাক্সেস আচ্ছা, করতে পারবে না। কোনোটাই অ্যাক্সেস করতে পারবে না, এই জন্য আমাদের অবশ্যই একটা পোর্টের দরকার। পোর্ট দিতে হবে অবশ্যই। ওকে, এবং এই পোর্ট নাম্বারটা যেন সিঙ্ক থাকে, মানে তুমি সার্ভারটা যে পোর্টে চলতেছে তোমাকে কানেক্ট সেই পোর্টই করা লাগবে, নাহলে তো আসলে সার্ভার খুঁজে পাবা না, তাই না। জি স্যার। ওকে, আর সার্ভার আই যে আইপি চলতেছে যেহেতু কিছু আইপি বলে দিই, তার মানে লোকাল হোস্টে চলতেছে এই জন্য আমার সার্ভারের আইপি অ্যাড্রেস দিলাম লোকালের, মানে লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস, আর পোর্ট নাম্বার দিলাম যে পোর্ট সার্ভার চালু করছি সেই পোর্ট। আচ্ছা, এবার যদি বুঝে থাকো তাহলে বলো তো আমার ক্লায়েন্টের সার্ভারের মধ্যে সবার ফার্স্টে রান হওয়া লাগবে কার?
সার্ভার স্যার। সার্ভারে। এবার সার্ভারটা রান দিলাম। এই সার্ভার চালু করলাম, সার্ভার এখন ই লাইনে এসে বসে আছে। ওকে, মানে ও এখন কোনো ক্লায়েন্টের কানেকশন আসা পর্যন্ত ওয়েট করতেছে, ও এখন ই লাইনে রেখে। এবার আমি ক্লায়েন্টটা চালু করলাম। ওকে, ক্লায়েন্ট চালু করলে কি হবে, ওরা টাইপ সার্ভার আইপি দিচ্ছে, সার্ভার কোড দিচ্ছে, ও সার্ভারের সাথে কানেক্ট হয়ে প্রথমে একটা জিনিস লিখে পাঠাবে, সেটা হচ্ছে সি। ওকে, এবার এটাকে রান দেই। এই যে চালু হইলো, দেখো সার্ভারের কাছে একটা জিনিস প্রথমে সি পাঠিয়েছিল না ওখান থেকে, জি স্যার। ক্লায়েন্ট থেকে। এই সিটাও প্রথমে প্রিন্ট করছে, তারপরে কমা দিয়ে কত নাম্বার ক্লায়েন্ট সেটা প্রিন্ট করছে। এটা যেমন ফার্স্ট ক্লায়েন্ট ছিল যেন 1 প্রিন্ট করছে। ঠিক আছে, প্রিন্ট করার পর ক্লায়েন্টের কাছে যে ফেরত পড়েছে কি, হ্যালো ক্লায়েন্ট, তারপরে কাউন্টার, তাই না? জি স্যার। এখন ক্লায়েন্টের কাছে যাই, এই দেখো ক্লায়েন্টের কাছে কি আসছে, এই যে হ্যালো ক্লায়েন্ট, তারপরে কাউন্টার। ঠিক আছে, জি স্যার। আর তারপরে কাউন্টার প্লাস প্লাস করছেন, তার মানে যদি আর নতুন একটা ক্লায়েন্ট আসে তাহলে 1 এর পরিবর্তে 2 আসবে। তো আমি আবার নতুন একটা ক্লায়েন্ট পাঠিয়ে দেখি, এই যে হ্যালো ক্লায়েন্ট 2 আসছে। তো সবাই জিনিসটা বুঝতে পারছো? যদি আরো একটা ক্লায়েন্ট দাও, আরো একটা দিতে পারবো। জি স্যার। ওকে, তো এই গেল আমার সিম্পল ক্লায়েন্ট আর সার্ভারের কমিউনিকেশন। ঠিক আছে, এবার আসি একটা জিনিস আমরা একটু আইসোলেট করে অনেকখানি সহজ করার জন্য এই জিনিসটা একটু নতুন একটা ক্লাস ডিফাইন করছি। এই ক্লাসটা আসলে জাভার ক্লাস না, এটা আমাদের নিজেদের লেখা ক্লাস। এবার একটু এই ক্লাসের দিকে আমরা একটু নজর দিই। আচ্ছা, এই ক্লাস যেটা করে, দেখো আমার আলটিমেটলি সার্ভারের সাথে কমিউনিকেশন করার জন্য সবার আগে কি দরকার, একটা সকেট দরকার না? জি স্যার। জি স্যার, সকেটে দুইটা জিনিস থাকে। সকেট দিয়ে আমি কানেক্ট করতে পারছি। এখন সকেট আমাকে 3টা জিনিস দেয়, প্রথম হচ্ছে অ্যাড্রেস দিয়ে কানেক্ট করায়, আর হচ্ছে 2টা জিনিস দেয়, আমাকে ইনপুট নেওয়ার একটা ওয়ে দেয়, আউটপুট সেন্ড করার একটা ওয়ে দেয়। কথাটা ফলো করতে পারছো? জি স্যার। ওকে, তো সকেটের ইনপুট নেওয়ার যে ওইটা, এটাকে বলা হয়, এটা হচ্ছে সকেট ক্লাস। যখন কানেক্ট করবা, সকেট যদি ডট দাও তাহলে কিছু জিনিস দেখতে পারবে এখানে। ডট, কিছু জিনিস একটু খেয়াল করো। গেট ইনপুট স্ট্রিম, মানে মেথডের নামগুলো জাস্ট খেয়াল করো তাহলে বুঝবা। গেট আউটপুট স্ট্রিম, ডট ক্লোজ, কানেক্ট, বাইন্ড। গেট আইনেট অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেসটা, সকেটে কোন আইপি অ্যাড্রেসে। তারপরে গেট লোকাল অ্যাড্রেস হচ্ছে আমার লোকালি কোন আইপি অ্যাড্রেস দিয়ে চলতেছি। গেট লোকাল পোর্ট হচ্ছে আমার লোকাল কোন পোর্ট দিয়ে চলতেছে। আর লোকাল সকেট অ্যাড্রেস তো পুরো অ্যাড্রেসটা, মানে অ্যাড্রেস প্লাস পোর্ট দুইটাই। তো এগুলো কিছু সকেট আমাকে কিছু অপশন দেয়। গেট পোর্ট মানে হচ্ছে রিমোটে কোন পোর্টের সাথে আমি কানেক্টেড আছি। এই জিনিসটা খেয়াল করে দেখো তো, ক্লায়েন্ট আর সার্ভার যে কানেক্ট করছি, সার্ভারের একটা আইপি আর পোর্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। তো কিন্তু ক্লায়েন্টও তো একটা তার সকেটের থ্রুতে কানেক্ট হয়েছে না? জি স্যার। জি স্যার। তো ওরও একটা আইপি আর পোর্ট থাকা উচিত না? ক্লায়েন্টের পোর্ট। হ্যাঁ, অবশ্যই থাকবে, কিন্তু পোর্টটা আমরা কোথাও বলে দেয়নি, তাই না? জি স্যার। কারণ হচ্ছে দেখো, তোমার সার্ভারকে খুঁজে বের করা লাগবে, তো ক্লায়েন্ট তো নিজেই, মানে ক্লায়েন্ট কিন্তু খোঁজা লাগতেছে না। এই জন্য ক্লায়েন্টের পোর্টারকে আমাদের ম্যানুয়ালি বলে দিতে হয় না, এটা অটোমেটিকলি ধরো পেয়ে গেছে, এরকম চিন্তা করতে পারে। মানে অটোমেটিক না, র্যান্ডম পোর্টও অ্যাসাইন করে নিছে। চাইলে আমরা নিজেরাও বলে দিতে পারতাম, বাট এটা ধরো আমরা করি নাই। তো যদি বলে দিতে হয়, আমরা এই কাজটা করতে হবে। ধরো একটা সকেট করি, এই ক্লাসটা আর্গুমেন্ট নাই। প্রথমে হচ্ছে কি অ্যাড, কোন রিমোট কোন অ্যাড্রেসে আমি পোর্টটা করতে চাচ্ছি, নাম এখানে দিতে পারবো। ওকে, এখানে কিছু দেখো, বেশ বড়। প্রথম হচ্ছে একটা হোস্ট, হোস্ট হচ্ছে তোমার এই আইপি অ্যাড্রেসটা। তারপর হচ্ছে পোর্ট। ওকে, মানে কোন পোর্টে, মানে রিমোট কোন পোর্টে, প্রথম হচ্ছে রিমোট হোস্ট, তারপর হচ্ছে রিমোট পোর্ট, আর লাস্ট হচ্ছে লোকাল অ্যাড্রেস, লোকাল পোর্ট। ওকে, তো লোকাল অ্যাড্রেস তো লোকাল হোস্টই, আর লোকাল পোর্ট হচ্ছে আমি লোকাল আমার নিজের কোন পোর্ট দিয়ে রিমোট ওই পোর্টের সাথে কানেক্ট করতে চাই, এটা বুঝাইতেছে। ওকে,
জি স্যার। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ওয়ে। তো আমি আপাতত সাধারণত লোকাল পোর্ট বলে দেন, এটা র্যান্ডম একটা নিয়ে নেই বেটার, কারণ এটা কোনো দরকার নেই আসলে, আমি যেটা বলে দেওয়া, কারণ সার্ভারটা জানা দরকার, ক্লায়েন্টের সাথে আমরা জানি জানার দরকার পড়ে না। Okay, তো এবারে সবাই যেটা ক্লাসে জেনেছিলাম, তো এই সকেটের জন্য আমার তিনটা জিনিস জাস্ট মেইনলি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমার সকেটের আইপি অ্যাড্রেসটা, তারপরে সকেটের ইনপুট স্ট্রিম আর আউটপুট স্ট্রিম। তো আমার আর ইনপুট নেওয়ার জন্য যে স্ট্রিম থেকে পড়তে হয়, এটা একটা ফাইল যখন পড়বো সিমিলার জিনিস দেখবা, সেটা হচ্ছে ইনপুট স্ট্রিম বলে। আর আউটপুট সেন্ড করার জন্য যে ওয়েটা, সেটা হচ্ছে আউটপুট স্ট্রিম। ওকে, তো এই দুইটাকে আমি জাস্ট একটা নতুন অবজেক্ট ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিম লিখে সেভ করে রাখছি। এই স্ট্রিমের কাজ হচ্ছে ও যে কোনো অবজেক্টকে সরাসরি পাঠিয়ে দিতে পারে। ওকে, এই যে ক্লাস দুইটা, অবজেক্ট আউটপুট স্ট্রিম, অবজেক্ট ইনপুট স্ট্রিম, সবাই এটা ফলো করতে পারছো কথাটা? সবাই এই দুটো জিনিস ফলো করতে পারছো এই ক্লাস দুটার ব্যাপারটা, যে ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিম? স্যার আরেকবার একটু বলবেন? সো এই যে সকেট ক্লাসের ধর একটা মেথড আছে গেট আউটপুট স্ট্রিম, আর একটা মেথড আছে গেট ইনপুট স্ট্রিম। গেট আউটপুট স্ট্রিমের কাজ হচ্ছে তোমার এই সকেটের থ্রুতে কিছু ডাটা রিমোটে পাঠানো, সরি, রিমোট থেকে পড়ে আনা। ওকে, না ওটা বলছি, গেট আউটপুট স্ট্রিম, হ্যাঁ রিমোটে পাঠানো, আউটপুট আউটপুট দেওয়া। ওকে, কতটা সময় ফলো করতে পারছো? স্যার রিমোটে পাঠানো মানে হচ্ছে স্যার সার্ভার, মানে আমি যেখানে পাঠাতে যাচ্ছি, যেই অ্যাড্রেসে, হ্যাঁ যেই ওয়েবসাইট অ্যাক্সেস করতে হ্যাঁ যাচ্ছি সেখানে। হ্যাঁ, সেখানে সেটা হতে পারে সার্ভার ক্লায়েন্ট। যদি তুমি সার্ভার সাইটে এটা খোলো, তার মানে তুমি সার্ভার থেকে ক্লায়েন্টে পাঠাবা, তাই ও না? আউটপুট ক্লায়েন্ট, তো তোমার জি জন্য স্যার। এটা। আর যদি ক্লায়েন্ট ইন্ডে বুঝতে খোলো, পারছি। তাহলে ক্লায়েন্ট থেকে সার্ভারে পাঠাবা। ওকে ওকে, স্যার। তো এই জিনিসটা ওই ক্লায়েন্ট সার্ভার না বলে এটা বলা লোকাল আর রিমোট। ওকে, লোকাল হচ্ছে আমি নিজে, আর রিমোট হচ্ছে যার কাছে, যে দূরে, যার সাথে কানেক্টেড আছি। ঠিক আছে, তো আউটপুট হচ্ছে আমার দূরে পাঠানোর, রিমোটে পাঠানোর জন্য, আর ইনপুট হচ্ছে রিমোট থেকে পড়ে আনার জন্য। স্যার লোকাল রিমোট দুইটা, মানে দুই সার্ভারের জন্য প্রযোজ্য, মানে আমার ওয়েবসাইটের জন্য আর আমার নিজের ক্লায়েন্টের জন্য আর হ্যাঁ কি। স্যার আমি হ্যাঁ যখন নিজে এখানে, তখন আমি হচ্ছে লোকাল, আর আমি যখন সার্ভার এন্ডে, তখন আমি সার্ভার এন্ডে লোকাল। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। আর এখন আমি চাইলে এই দুইটা দিয়ে ডিরেক্ট কাজ চালাতে পারতাম, এটা একটু সহজ করার জন্য এটাকে আরেকটা স্ট্রিম দিয়ে ওপেন করা হয়েছে। এই স্ট্রিমের কাজ হচ্ছে তুমি এটাতে যে কোনো অবজেক্ট সরাসরি পাস করে দিলে ও অবজেক্টটাকে পাঠিয়ে দিবে সরাসরি। ওকে, ওকে স্যার। তো এই এটার সুবিধা হচ্ছে আমি যদি এখন স্ট্রিং ক্লাস দিয়ে দিই, স্ট্রিং এর অবজেক্টটাকে পরে কন্টেন্ট পরে সরাসরি পাঠিয়ে দিবে, আমার আর স্ট্রিং এর ভিতরে ম্যানুয়ালি ক্যারেক্টার ধরে ধরে পাঠানো লাগবে না। কিন্তু এই যে দুইটা স্ট্রিম দুইটা যেটা আছে, ইনপুট স্ট্রিম গেট স্ট্রিম, এই দুইটা এই জিনিস একটা জাস্ট ইনপুট স্ট্রিম আর আউটপুট স্ট্রিম অবজেক্ট ক্লাসের অবজেক্ট ফেরত করে। এদের একটি সমস্যা হচ্ছে এরা বাইটে পাঠায় বা বাইটে রিসিভ করে। ঠিক আছে, তো যাতে আমার ওই বাইটে পাঠানো বা বাইটে রিসিভ না করা লাগে, এই জন্য এটাকে আমি একটা নতুন একটা জাভা অবজেক্ট দিয়ে র্যাপ করে নিয়েছি, সেটা অবজেক্ট ইনপুট স্ট্রিম, অবজেক্ট আউটপুট স্ট্রিম। এদের কাজ হচ্ছে সরাসরি অবজেক্ট পাস করতে পারে বা সরাসরি অবজেক্ট এটা পড়তে পারে। ঠিক আছে, জি স্যার। তো এই গেল আমার জাস্ট ভেরিয়েবল গুলো ডিফাইন করলাম। এখন হচ্ছে আমি যে রিড আর রাইট মেথডটা লিখছিলাম ওদিকে একটু তাকাই। রিড মেথডটা হচ্ছে যে আমার এই যে আউটপুট স্ট্রিম থেকে কিছু একটা পড়ে নিয়ে আসবে, আর রাইট মেথড হচ্ছে আমার, সরি, রিড মেথড হচ্ছে আমার ইনপুট স্ট্রিম থেকে কিছু একটা পড়ে নিয়ে আসবে, আর রাইট হচ্ছে আমার আউটপুট স্ট্রিমে কিছু একটা অন্য একটা অবজেক্ট লিখে পাঠাবে। কথা সবাই ফলো করতে পারছো? জি স্যার। জি স্যার। তো রিড করার জন্য আমার এই এই অবজেক্টের এই ক্লাসের একটা মেথড আছে, এটা হচ্ছে রিড অবজেক্ট, সেটা হচ্ছে একটা অবজেক্ট পড়বে কিবোর্ড থেকে। আর রাইট করার জন্য এটা হচ্ছে রাইট অবজেক্ট, এটা যেহেতু এক্সপ্রেশন থ্রো করে জন্য এটা ই নিয়ে র্যাপ করে নেওয়া লাগছে। Okay? আর সবার শেষে হচ্ছে ক্লোজ কানেকশন। এর কাজ হচ্ছে তোমার এই যে সকেটের জন্য যে কানেকশন গুলো ই করছি, ওপেন করছি, ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিম, এইগুলাকে ক্লোজ করা। ঠিক আছে, ক্লোজ করলে হচ্ছে মানে রিমোট বুঝতে পারবে, যে রিমোটকেও জানা যায় যে আমি আর কোনো কিছু পাঠাবো না। ঠিক আছে, জি স্যার।
ওকে, তো এই গেল আমার ইউটিলিটি। এবার হচ্ছে আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখছিলাম, সেটাতে কি ছিল যে আমি এই যে এই ইউটিলিটি ক্লাসটা দিয়ে, এখন ইউটিলিটি ক্লাসের ভিতরে মনে রাখা লাগবে না, জাস্ট একটু খেয়াল রাখুন যে ও রাইট দিয়ে কোনো একটা অবজেক্ট সরাসরি পাঠিয়ে দিতে পারে, রিড করে কোনো একটা অবজেক্ট সরাসরি পড়ে আনতে পারে। ঠিক আছে, এটুকু মনে রাখলেই হবে। এবার আমরা একটু ধরে একটু কমপ্লেক্স এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টকে আমরা কোনো একটা স্ট্রিং আমরা পাঠাই সেম ভাবে। ওকে, তো আবার আমরা একটু সার্ভার আর ক্লায়েন্টের কোড দুইটা দেখি। Okay, এবার একটু আমরা একটু কমপ্লেক্স করবো জিনিসটাকে। কমপ্লেক্স করবো কিভাবে বলছি, সেটা হচ্ছে যে আমি সার্ভারটা হচ্ছে চালু করব। চালু করার পর আমি তো এখানে ওয়েট করে আছি। ওকে, এখন আমরা থ্রেডিং করছি না গত ক্লাসে, সবাই তো দেখছো, তাই না? তো এবার যেটা করব, আমি দুইটা থ্রেড ক্লাস লিখতেছি, একটা হচ্ছে রিডার থ্রেড আর একটা হচ্ছে রাইটার থ্রেড। দুইটা থ্রেডের কাজ কি, আমি রিমোট সকেটটা ওই দুইটা থ্রেডের কাছেই দিয়ে দিব। রিডার থ্রেড হচ্ছে যখনই রিমোট থেকে কোনো কিছু আসবে, ওই কন্টেন্টটা পড়ে সরাসরি এখানে কনসোলে প্রিন্ট করবে। ঠিক আছে, জি স্যার। আর রাইটার থ্রেডের কাজ হচ্ছে আমি চাইলে যে কোনো সময় কোনো কিছু যদি সার্ভারে লিখি, সেটা সরাসরি ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেবে, বা ক্লায়েন্টের লিখে সার্ভারের কাছে পাঠিয়ে দিবে। ওকে, ওকে স্যার। তো কাইন্ড অফ এখন আমরা কাইন্ড অফ এখন চ্যাট মেসেজিং টাইপের কিছু করতে পারবো না। ফার্স্ট সার্ভারটাকে রান দিয়ে ধরুন, স্পিড করি। ফার্স্ট সার্ভারটা একটু রান, সার্ভারটা একটু রান দিই। ওকে, দেখো কি হইলো, আমি এখন ক্লায়েন্টে কিছু লিখলাম, সার্ভারে চলে আসলো না। জি স্যার। এবার ধরো সার্ভার থেকে লিখে যাই, সার্ভার থেকে আসছে। এতটুকু সবাই ফলো করতে পারছো? জি স্যার। ওকে, তো এবার আমরা যে কাজটা করছি, আগে যেমন আমার একটা সমস্যা ছিল কি, যে একবার সার্ভার পড়ে পড়ার পর আমি যেহেতু একটা থ্রেডেই করতেছিলাম, সার্ভার যখন পড়তো তখন লিখতে পারতো না, আর যখন লিখতো তখন পড়তে পারতো না, তাই না? জি স্যার। এই যে সিকুয়েন্সিয়াল। এবার হচ্ছে আমি আলটিমেটলি দুইটা নতুন থ্রেড চালু করলাম, যখনই কোনো একটা ক্লায়েন্ট কানেক্ট হচ্ছে, ক্লায়েন্ট থেকে পড়ার জন্য একটা থ্রেড লিখে ফেললাম, আর ক্লায়েন্টে লেখার জন্য একটা থ্রেড লিখে ফেললাম। এতে সুবিধাটা কি হলো, যে আমি সার্ভার চলতেছে, এর সাথে আরো দুইটা থ্রেড চলতেছে, একটা রিডার থ্রেড আর রাইটার থ্রেড। রিডার থ্রেডের লাভটা কি, ও চাইলে যে কোনো সময় ক্লায়েন্ট যদি কিছু পরে লেখে সাথে সাথে ও পরে নিয়ে আসতে পারবে, আবার সার্ভার যদি কিছু লেখে সাথে সাথে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিতে পারবে। ঠিক আছে, জি স্যার। ওকে। তো আর আরো একটা সুবিধা হচ্ছে, আমি চাইলে একই সাথে এখন মাল্টিপল ক্লায়েন্টও চালু করতে পারি, এবং মাল্টিপল ক্লায়েন্ট থেকে মেসেজ সার্ভারের কাছে যাবে। একটা থ্রেড চালু করতে মাল্টিপল চালু করতে হবে এখন। আরেকটা ই চালু করলাম, এখন ধরো আমি CL2 আসছে এখান থেকে, আমি এখানে দিলাম CL1।
আসছে। ইন্টারেস্টিং হচ্ছে ধরো সার্ভার কোথাও যায় নাই। Okay. তো আমরা এখন দেখতে পাচ্ছি যে যে কোনো ক্লায়েন্ট থেকে মেসেজ দিলে আমি সার্ভার কাছে এখন পাইতেছি, তাই না? সবাই ফলো করতে পারছে এতটুকু? জি স্যার। Okay. আচ্ছা, এবার জাস্ট থ্রেড ক্লাসে দেখুন। থ্রেড ক্লাস জাস্ট কিছু না, একটা হোয়াইল লুপের মাঝখানে জাস্ট আমি কন্টিনিউয়াসলি এই সার্ভারের থেকে পড়ে গেছি, আর কিছু পাইলে সাথে লিখে আবার পড়তে বসছি। রাইটারেরও সেম, আমি কোনো কিছু যদি কনসোলে লিখি সেটা সাথে সাথে নিয়ে রিমোটে পাঠিয়ে দিছি, আর নতুন করে আবার কনসোল থেকে পড়ার জন্য ওয়েট করতেছি। ওকে, তো এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কারণ এরপর সবই আসলে এর উপরে বেস করি। কারো কোনো কোশ্চেন নাই? পরে কিন্তু এগুলো বেস করি, মানে থ্রেডিং আর নেটওয়ার্কিং এখন একটু লিঙ্কড আপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কারো কোশ্চেন থাকলে বলো, কারণ এরপরে সব কিন্তু এর উপর বেস করে হবে। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা একটু তো স্ট্রিং পাঠাতে পারলাম থেকে, তার মানে ক্লায়েন্ট থেকে সার্ভারে, তাই না? যে কোনো ক্লায়েন্ট থেকে সার্ভারে পাঠাতে পারতেছি, তাই না? জি স্যার। Okay, তো স্ট্রিং গেল, এবার হচ্ছে অবজেক্ট পাঠানো। অবজেক্ট পাঠানো অবশ্য একই কথা, স্ট্রিং পাঠানো অবজেক্ট পাঠানো কোনো ডিফারেন্স হবে না। কি লাভ হলো? আচ্ছা, এবার একটা কাজ করতেছি, সেটা হচ্ছে যে আমার আমি জাস্ট আগে যেমন ডিরেক্টলি অবজেক্ট পাঠা দিতাম, এবার একটু জাস্ট একটা ক্লাসকে এটাকে র্যাপ করে পাঠাইতেছি। ক্লাসের একটাই মেম্বার, সেটা হচ্ছে স্ট্রিং। তো আমি আলটিমেটলি ক্লাসটাকে পাঠাবো এবং ক্লাসটাকে রিসিভ করবো, ঠিক আছে? সেটা জাস্ট সামান্য একটু টুইক করা লাগছে। আগে যেমন ডিরেক্টলি অবজেক্ট পড়তাম, এখন একটু এটাকে টাইপ কাস্টিং করা লাগতেছে, ঠিক আছে? আর এর একটা সুবিধা হচ্ছে আমি এই জিনিস চেক করতে পারতেছি আমি যেটা রিমোট থেকে পাইতেছি সেটা কি ডাটা টাইপের কোনো কিছু কিনা, কারণ ধরো কোনো কিছু গার্বেজ হলে এখন আমি ধরতে পারি। ওকে, জি স্যার। ঠিক আছে। এই গেল আমারই। এবার আসি একটু, আচ্ছা আগের যদি কনসোল একটু খেয়াল করে দেখো, আগে যে ক্লায়েন্টই পাঠাইছে আমার কাছে মেসেজ আসছে, ঠিক আছে, কিন্তু কোন ক্লায়েন্ট থেকে পাঠাইছে এটা বোঝার কি কোনো ওয়ে ছিল? এই কনসোল থেকে না তার মানে যে কোনো ক্লায়েন্টে পাঠালে আমার কাছে এইরকম একটা লাইনে প্রিন্ট হচ্ছিল ক্লায়েন্ট। এবার আমরা হচ্ছে এই জিনিসটাকে একটু ঠিক করে ট্রাই করি। তো এটা একটু দেখা যায় একটু ডিফারেন্ট এটা। আচ্ছা, হ্যাশ টেবিল কি তোমরা পরিচিত? হ্যাশ টেবিল নিয়ে কাজ করছো? না স্যার। না স্যার। আচ্ছা, তাইলে এই জিনিসটা একটু দেখানো মুশকিল। হ্যাশ টেবিল বা ম্যাপ এগুলোর সাথে পরিচিত একদম না? তাহলে এই জিনিসটা আপাতত আমরা না যাই, সেটা হচ্ছে আমরা এখন কিসে যাই। আচ্ছা, একটু স্লাইডে প্রচুর মোটামুটি দেখানো শেষ। আচ্ছা, এতক্ষণ আমরা যে সকেট দেখতেছিলাম না এতক্ষণ ধরে, সেটা সব ছিল টিসিপি সকেট। ওকে, তো টিসিপি সকেটের সুবিধাটা কি সেটা হচ্ছে, ধরো তুমি একজনের কাছে নেটওয়ার্কে 10টা ক্যারেক্টার পাঠাইছো, এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে ওকে সিরিয়ালে পাঠাইতেছো। এখন কোন এক কারণে কোন একটা প্যাকেট হারায় গেছে নেটওয়ার্কের মাঝখানে পাঠানোর সময়, ঠিক আছে?
সবাই সিনারিও বুঝতে পারছো? জি স্যার। তো এই যখনই কোনো ধরো তোমার এবিসিডির পর ধরো ই নাম্বার ক্যারেক্টারটা হারাই গেছে নেটওয়ার্কে, এখন যদি টিসিপি হয়, সে যেটা করবে, যেহেতু হারায় গেছে, ই কে আবার পাঠানো ট্রাই করবে, যতক্ষণ পর্যন্ত ই না যাবে পরের গুলাকে আর সে পাঠাবে না। কথাটা বুঝতে পারছো? বুঝলাম স্যার, তা কি করতে হবে ওকে, তাহলে? এই হচ্ছে মানে এই যে আমার প্যাকেটে তার মানে রিলায়েবিলিটি এনশিওর করা, যে আমার কোনো প্যাকেট যদি হারায় যায় বা সিকোয়েন্সটা মেনটেন করা, এটাকে বলা রিলায়েবিলিটি। তো টিসিপি এর প্রোটোকলের একটা অন্য সুবিধা হচ্ছে যে রিলায়েবিলিটিটা এনশিওর করা, ঠিক আছে? আর সিমিলারলি আরেকটা টাইপের প্রোটোকল আছে, এটাকে বলা হয় এখানে যেগুলো দেখানো, ইউডিপি প্রোটোকল বা ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। ওকে, এর কাজ হচ্ছে তুমি এ থেকে যে পর্যন্ত 10টা প্যাকেট পাঠায় গেছো, এর মধ্যে ধরো তোমার ইএফ হারায় গেছে, কিন্তু ও কোনো কনসার্ন না, ও হচ্ছে যতগুলো সম্ভব পাঠায় যাবে, ঠিক আছে? মাঝখানে কোনো প্যাকেট যদি হারায় যায়, এটা হচ্ছে মানে তোমার দায়িত্ব যে তুমি কিভাবে করছো, কিন্তু প্রোটোকল কোনো সাপোর্ট এখানে দিবে না। দুইটা ডিফারেন্সটা বুঝতে পারছো? জি স্যার। একটা ওকে, প্রোটোকল হচ্ছে রিলায়েবল হবে আর একটা হবে না। হ্যাঁ, টিসিপি হচ্ছে রিলায়েবল, সে হচ্ছে কোনো প্যাকেট যদি হারায় যায় ওইটা আবার পাঠানোর ট্রাই করবে, যতক্ষণ পর্যন্ত যদি না পাবে পরের গুলো আর পাঠাবে না। আর ইউডিপি হচ্ছে তোমার কন্টিনিউসলি পাঠায় যাবে, কোনোটা যে হারায় যায় সেটা মানে ইউডিপির দায়িত্ব না দেখা। ওকে, তো এখন যদি বলো, যদি তোমাকে যদি দুইটা ইউজ কেস জিজ্ঞাসা করি, তুমি টিসিপি আর ইউডিপির দুইটা ইউজ কেস কি বলতে পারবা? যে টিসিপি কখন ইউজ করা দরকার? বা ধরো আমরা যে মেসেজিং করি, কখনো কি দেখছো যে মেসেজ মাঝখান থেকে একটা হারায় গেছে এবং পরের গুলো আসতেছে, এমন কিছু কি কখনো হইতে দেখছো? না স্যার। তার মানে এটা অবশ্যই আমার রিলায়েবল হওয়া লাগবে। টিসিপি হওয়া লাগবে। হ্যাঁ। আচ্ছা, আনরিলায়েবল, আচ্ছা ধরো তুমি যা যখন গেমিং খেলো, যদি গেমের একটা অ্যাকশন হারায় যায় তাহলে কি আমার সমস্যা না? মানে গেম তো পুরো আউট অফ সিঙ্ক্রোনাইজেশন হয়ে যাবে। ধরো তুমি একজনকে শুট করছো, সেই শুটের ডাটা তার কাছে যায় না, তো এখন সে তো মানে মানে জীবিত হয়ে ঘুরে ফিরে বেড়াইতেছে গেমের মাঝখানে, তো তাহলে এই গেম কি আর খেলা যাবে? না। তার মানে দেখো, আমাদের যত ইউজ কেস মোস্ট অফ দ্য রিলায়েবল না, জি মানে স্যার। রিলায়েবল হওয়া লাগবে রিকোয়ারমেন্ট। তাহলে স্যার তাহলে ইউডিপি কখন ইউজ হবে? হ্যাঁ, এই কোশ্চেনটাই তোমাদের করছিলাম। একটা জিনিস একটু চিন্তা করো তো, কিছু ইউডিপি তাহলে কোন জায়গায় আনরিলায়েবল হলেও আমার একটু সমস্যা নাই, এরকম কিছু একটা ইউজ কেস চিন্তা করো তো। স্যার আনরিলায়েবল হলে তো কোনটাই করে না, কিছু ইউজ কেস আছে, একটু পসিবল চিন্তা না। করে দেখো পাও কিনা। সবাই একটু চিন্তা করে দেখো যে আনরিলায়েবল কোনো ইউজ কেস খুঁজে বের করতে পারো কিনা। স্যার কিছু আসতেছে না মাথায়। আচ্ছা ধরো আমরা যখন কোনো লাইভ স্ট্রিমিং দেখি, খেলা দেখি, ঠিক আছে, এই মধ্যে ধরো দু একটা ফ্রেম যদি ড্র হয়, আমাদের কি খুব একটা সমস্যা করবে? আম, মানে মাঝখানে ধরো দু একটা পয়েন্ট তুমি দেখবে ব্ল্যাক দেখবা বা মানে ব্লার দেখবা, এতে কি আমাদের মানে খেলা দেখায় কোনো সমস্যা হবে? না। তার মানে এখানে আমার আনলিভেবল হইলেও চলে না মোটামুটি, দুইটা প্যাকেট যদি ড্রপ হয় তাহলে খুব একটা সমস্যা করতেছে না, তাই না? জি স্যার। তাহলে এখন কোশ্চেন করতে পারো, যেখানে তাহলে আমি টিসিপিও ইউজ করতে পারতাম, আরো তো বেটার হতো তাহলে, মানে ওই যে ব্লাডটা ওটাও দেখতাম না, তাই না? জি স্যার।
তো টিসিপি বেসিক্যালি যে রিলায়েবিলিটি একজন পারে একজন পারে না, এর রিজনটা হচ্ছে টিসিপি মানে 3টা লেয়ারে কাজ করে। তুমি যখন কোনো একটা মানে কি ধরো এ থেকে যে যে পর্যন্ত তুমি পাঠাতে চাইছো সার্ভারে, টিসিপির জন্য যেটা হবে প্রথমে ও এ পাঠাবে, তারপরে ক্লায়েন্ট ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত সার্ভার থেকে জানাবে, জানা মানে প্রথমে ক্লায়েন্ট সার্ভারকে এ পাঠাবে, তারপর সার্ভার হচ্ছে ক্লায়েন্টকে জানাবে যে হ্যাঁ এ পাইছি, এখন পরেরটা পাঠাও, তারপরে ক্লায়েন্ট বি পাঠাবে। ওকে, তারপরে সার্ভার আবার জানাবে যে হ্যাঁ বি পাইছি, পরেরটা পাঠাও, তারপর ক্লায়েন্ট সি পাঠাবে। ওকে, তো টিসিপি হচ্ছে এইভাবে কাজ করে। এই জন্য যদি মাঝখানে একটা হারায় যায়, তো ওই জন্য ও বুঝতে পারে যে ক্লায়েন্ট একনলেজমেন্ট পায় না, যে হ্যাঁ, ও ই পাঠাইছে কিন্তু ই এখন একনলেজমেন্ট আসে না, যে সার্ভারের মতো জানায় না যে ই পাইছি। তার মানে একটা ক্লায়েন্ট কিছুক্ষণ ওয়েট করবে, তারপর বোঝা যাবে যে ই কোনো কারণে হারায় গেছে, এই জন্য সার্ভার এই 10 মিনিটের মধ্যেও জানতে পারে না আমাকে। তো ও আবার ই কে পাঠাবে, পরেগুলো আর পাঠাবে না যখন ই না ই এর একনলেজমেন্ট না আসবে। তো এইভাবে টিসিপি আসলে রিলায়েবিলিটি ইনশিওর করে। কিন্তু এর একটা সমস্যা আছে, বলতে পারবে কেউ? স্যার ও যতক্ষণ না পাবে ততক্ষণ তো কোনো কাজ করবে না, তার মানে আলটিমেটলি এটার হ্যাঁ, আউটপুটটা আসবে টাইম না। ডিলে আছে, তাই না? মানে আমার ওয়েট করা লাগছে জি স্যার। সার্ভারের রেসপন্সের জন্য, তাই না? জি স্যার। এখন ধরো কিন্তু লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে সব তো রিয়েল টাইম চলতেছে, এখানে যদি আমার ওয়েট করা লাগে তাহলে কি আমার আলটিমেটলি মানে খেলাটা কি লাইভ স্ট্রিমিং থাকবে? আর স্যার ইউটিউবে তো হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস হ্যাঁ, থাকবে। ইউটিউবে যেটা করবে ও হচ্ছে প্রথম এ পাঠাবে, বি পাঠাবে, সি পাঠাবে, ও সার্ভার কি পাঠাইতেছে ও জাস্ট মানে ইট ডাজন্ট কেয়ার। ওকে, মানে ও কন্টিনিউয়াসলি পাঠিয়ে যাবে, ওর কোনো ওয়েট করার দরকারই পড়বে না। এখন লাইভ স্ট্রিমিং কথা চিন্তা করো, লাইভ স্ট্রিমিং আমরা কি চাই আসলে, যাতে জিনিসটা রিয়েল টাইমটা তাড়াতাড়ি আসে, একটু ব্লাড আসলে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হয় না, বা দু একটা ফ্রেম মিস গেলে। কিন্তু যদি এমন হয় যে খেলা এখন 6 মাস, এটা আমার কাছে 10 সেকেন্ড মানে আধা ঘন্টা, মানে আধা ঘন্টা না বেশি হয়ে যায় 1 মিনিট পর, তাহলে কিন্তু আমার আবার লাইভ স্ট্রিমের পারপাসটা সার্ভ হলো না, তাই না? জি স্যার। তো এই জন্য ইনদের এইসব কেসগুলোতে ইউডিপি ইউজ করে, ইউডিপি হচ্ছে ফাস্টার আর টিসিপি হচ্ছে রিলায়েবল। স্যার এমন কি পসিবল যে টিসিপি আর ইউডিপি একসাথে কোনোটাতে আছে? হ্যাঁ অবশ্যই, যেমন ধরো যদি বলতে চাও, ফেসবুক। না ফেসবুক পুরোটাই টিসিপি, ফেসবুক ইউডিপি দিলে তো সমস্যা। ফেসবুকে কেন স্যার, ফেসবুকে যখন আমরা হ্যাঁ, লাইভে যদি যাই লাইভের বা পার্টটা লাইভ ইউডিপি বলতে দেখি, পারো, কিন্তু বাকি সব পার্ট মেসেজিং বা নর্মাল ভিডিও স্ট্রিমিং ওগুলো কিন্তু সব টিসিপি। আর ভিডিও স্ট্রিমিং আর লাইভ স্ট্রিমিং ডিফারেন্স তো মনে হয় বুঝতেছো সবাই, তাই না? জি স্যার। ভিডিও স্ট্রিমিং হচ্ছে যেমন ইউটিউব, এখানে কিন্তু কোনো ফ্রেম মিস যায় না, এটা খেয়াল করে দেখবা। এটা কিন্তু কখনো দেখো না যে মাঝখানে যে একটা ভিডিও ফ্রেম মিস করছে ইউটিউবে, কারণ এটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং, ভিডিও আগে থেকে স্টোর থাকে, ও জাস্ট তোমাকে ডাটাটা পাঠায়। আর লাইভ স্ট্রিমিং হচ্ছে যেমন খেলা দেখা বা কোনো ফেসবুক লাইভ যেটা করো, okay? সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। তো আমরা লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে ইউডিপি সাধারণত ইউজ করি মোস্টলি, কারণ এখানে আমার একটু ফাস্ট হওয়া দরকার, রিলায়েবিলিটি অতটা দরকার নেই। আর এছাড়া মোস্ট অফ দা কেসে যদি বলতে চাও, সেটা এই ক্ষেত্রে আমরা আসলে টিসিপি ছাড়া আসলে সম্ভব হয় না, কারণ রিলায়েবল হওয়া লাগেই। ওকে, তো এই হচ্ছে আমার টিসিপি আর ইউডিপির ডিফারেন্স আর ইউজ কেস গুলো, সবাই এতটুকু ফলো করতে পারছো? কারো কোনো কোশ্চেন নিয়ে? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে পরে যাই এবার। আচ্ছা, স্যার টিসিপির লাইভ ক্ষেত্রে স্ট্রিম যখন ভিডিওতে কনভার্ট হয়ে যায়, মানে হচ্ছে সেভ হওয়ার পরে তো মানে শেষ হওয়ার পরে তো এটা একটা ভিডিও হয়ে যায়, হ্যাঁ, তখন কি ওই পার্টগুলো মিসিং এই থাকে না? না না মিসিং থাকে না, তুমি লাইভ স্ট্রিমিং এর সময় যেটা দেখো আর পরে প্লে করলে যেটা দেখো দুইটা আলাদা জিনিস। মানে ফেসবুক কিন্তু তোমার কাছ থেকে ডাটাটা পুরাই রাখতেছে, তোমাকে পাঠানোর সময় লাইভ স্ট্রিমের জন্য তাড়াতাড়ি করার জন্য হয়তো বা দুইটা ফ্রেম মিস যাইতেছে। Okay? মানে জিনিসটা যেটা হয়, ধরো আমি ক্লাস নিতেছি, তোমরা সবাই শুনতেছো, আমি ধরো লাইভ স্ট্রিমিং করতেছি, আমার থেকে সবগুলো ডাটাই ও নিতেছে, কিন্তু তোমাকে পাঠানো আমার থেকে সবগুলো ডাটা ও টিসিপিতেই নিতেছে, টিসিপি না ধরো ইউটিউবিতে নিতেছে, বা আমার লোকালি কোনো জায়গায় স্টোর রাখতেছে। ঠিক আছে, এবং ওইটা একটু ডিলে হলে পরে নিতেছে। কিন্তু তোমাকে যে মুহূর্তে পাঠাবে, আমি যেহেতু লাইভ ক্লাসে আছি, তোমাকে এই মুহূর্তে যদি টিসিপি দিয়ে পাঠাতে যায় তাহলে সমস্যা, ডিলে হবে, এই জন্য তোমাকে এই মুহূর্তে ইউটিউবিতেই পাঠাবে। কিন্তু ভিডিও যে জমা তো আমার কাছে রয়ে গেছে না, মানে সার্ভার কাছে তো রয়ে গেছে। তো তুমি যখন পরে দেখতে আসবা, ও তো তোমার স্টোর ভিডিওটা দেখাইতেছে, তো ওইটা জাস্ট ভিডিও স্ট্রিমিং, ওটা লাইভ স্ট্রিমিং না। ওকে, জি স্যার, বুঝতে পারছি।
এই গেল ইউজ কেস। আর হচ্ছে আমরা আগে যেমন দুইটা সকেট ছিল টিসিপি তে, সার্ভ সকেট আর হচ্ছে সার্ভার সকেট, এটা হচ্ছে শুধু সকেট। আর ইউডিপি তে সবই হচ্ছে ডাটাগ্রাম সকেট। এটা দিয়ে আমরা সার্ভারের ক্লায়েন্টে দুই জায়গায় ডাটাগ্রাম সকেট দিয়ে আমরা কানেকশন খুলি। আর আরেকটা হচ্ছে আমরা যেমন আগে ডিরেক্টলি অবজেক্ট পাঠিয়ে দিতাম না টিসিপি তে, সরাসরি স্ট্রিং বা অবজেক্ট আকারে তো পাঠিয়ে দিতাম, তাই না? মানে আমরা আগে থেকে অবজেক্ট পাঠাচ্ছিলাম না, সবার খেলা তো নাকি? Yes. তো ইউডিপি তে এটা হচ্ছে একটা ডাটাগ্রাম প্যাকেট আকারে পাঠানো হয়, মানে অবজেক্ট কি জাস্ট একটা এনক্যাপসুলেশন করে। এটা কেন করছি, এই জন্য আর কি আমরা ওই ডাটা ক্লাসটা লিখছিলাম, ওটাকে আবার করে একটু ফেরত যাই তাহলে বুঝতে পারবে। এখানে আমরা একটা বলতেছিলাম না, এখানে আমরা একটা ক্লাস লিখছি ইচ্ছা করি, ডাটা ক্লাস। চাইলে ডিরেক্ট স্ট্রিং আগে পাঠাতে পারছিলাম, স্টিল একটা ডাটা ক্লাস দিয়ে এটাকে র‍্যাপ করছি, তাই না? এটা তো খেয়াল আছে সবার, এখানে যে লিখছিলাম জাস্ট আগে যেমন অবজেক্ট ডিরেক্ট পাঠাইতাম, এই দুটো যদি খেয়াল করো। আগে সরাসরি যেমন আমি অবজেক্টটা পরেই টাইপ কাস্টিং করে ফেলতাম, এখন এটাকে আমি ডাটাতে বানাইতেছি, তাই না? তো ডাটাগ্রাম যেটা করে, ডাটাগ্রাম অলওয়েজ এরকম একটা র্যাপার ক্লাস ইউজ করে। Okay? সবাই কথা বুঝতে পারছো? এবার চলে আমাদের ইউটিউব দিকে একটু যাই। ইউটিউব নিয়ে জাস্ট একটা এক্সাম্পল দেখাই, পরে আজকে শেষ করি। ডাটাগ্রাম ক্লায়েন্ট সার্ভার একটা। ডাটাগ্রাম সকেটের জন্য হচ্ছে আমার প্রথমে একটা ডাটাগ্রাম প্যাকেট বানানো লাগে, সেটা হচ্ছে জাস্ট র্যাপারটার কিছু না, তোমার এখানে হচ্ছে একটা ডাটা দেওয়া লাগে, বা ডাটাটা অবজেক্ট আকারে না দিয়ে এটা একটু বাইট বানানো লাগে। Okay, একটা বাইট অ্যারে বানানো লাগে একটু স্পেসিফিক। তো স্ট্রিং থেকে বাইট অ্যারে বানানো, ধরো আমি এই লাইনটা পাঠাতে চাই ক্লায়েন্টের কাছে। তো এই কাজটার জন্য আমি প্রথম হচ্ছে কি এটাকে একটা এই স্ট্রিংটাকে একটা বাইটের অ্যারে বানাইলাম, বাইটের অ্যারেটাকে তারপর দিন আমি একটা ডাটাগ্রামের প্যাকেট বানাইলাম। ওকে, প্যাকেটের দুটো জিনিস লাগে, বাইটের অ্যারে আর বাইটের লাইনটা দিলে পরে একটা ডাটাগ্রাম প্যাকেট বানায় দেয়। দেন হচ্ছে আমি নর্মালি ভাবে সকেট খুলছিলাম, ভাবে সকেট খুলে, বাট এবার একটু ডাটাগ্রাম সকেট খুলবো। খুলে আমি আর যে আমার সকেটের দুইটা জিনিস দেওয়া লাগে, একটা হচ্ছে অ্যাড্রেসার পোর্ট। এই অ্যাড্রেসার পোর্ট এবার আলাদাভাবে না দিয়ে ওই ডাটাগ্রাম প্যাকেটের সাথে দিব, সকেটের কাছে না দিয়ে। ঠিক আছে, এটাই জাস্ট ডিফারেন্সটা। আগে যেমন সকেটের কাছে বলে দিলাম, এখন হচ্ছে প্যাকেটের কাছে বলে দিলাম। সকেট এই প্যাকেটের কাছে যে অ্যাড্রেসার পোর্ট পাবে তার কাছে সরাসরি পাঠিয়ে দিবে। ঠিক আছে, সবাই ফলো করতে পারছো এতটুকু? জি স্যার। ওকে। আর সিমিলারলি ক্লায়েন্ট এন্ডে হচ্ছে আমার এই যে যে প্যাকেটটা পাঠাইছে ওইটা আমি প্রথমে একটা প্যাকেটের অবজেক্ট বানাইলাম, তারপরে আমি সকেট খুললাম, এই সার্ভারের পোর্টটা আর এই পোর্টটা সেম রেখে অ্যাড্রেস সেম রেখে, তারপরে সকেটটাকে রিসিভ করে দেন আমি ওটাকে জাস্ট ওটার ডাটাটা বের করে প্রিন্ট করলাম। গেটটা হচ্ছে বাইটার এটা দিবে, ওটা বাইটার থেকে আবার স্ট্রিং বানাইলাম। ওকে, তো জাস্ট একটু রান দিয়ে দেখেন, আবার কনসেপ্ট সিমিলার। প্রথমে সার্ভার রান হওয়া লাগবে, তারপরে ডাটা টাইপ বাইট কেন? না, এটা হচ্ছে এটারই ডাটাগ্রাম প্যাকেট অলওয়েজ বাইট অ্যারে নিয়ে কাজ করে। ওকে, ও বাইটারে এনে বাইটারে রিটার্ন করতে পারে, এছাড়া আর ই করতে পারে না। এই জন্য এটা এখানে আমার কম্পালসরি বাইটে বানাইতে হবে। ওকে, এই তো আমি সার্ভার রান করলাম, এবার আমি একটু ক্লায়েন্টটা রান করি। Okay, এই যে দেখো সার্ভার ক্লায়েন্টের কাছে ই পাঠাইছে যে দিস ইজ এ ডাটাগ্রাম প্যাকেট। ওকে, তো কার কোনো কোশ্চেন এই নিয়ে?
কারো কোনো কোশ্চেন আছে এই পুরো এই নিয়ে ইউডিপি বা টিসিপি গুলো নিয়ে? তাহলে আজকে ক্লাস শেষ করি। ওকে। ওকে স্যার। আচ্ছা, আর এমনি তোমাদের এই নিয়ে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা মোস্ট প্রবাবলি নেই, দুইটা উইক তো দুইটাই এভালুয়েশন। প্রথম উইকে হচ্ছে তোমাদের আহ ট্রেডিং এর যে অ্যাসাইনমেন্টটা সেটার এভালুয়েশন, ফার্স্ট ক্লাস হবে তোমাদের নেক্সট হবে সানডেতে। আর তারপরের ক্লাসটা তোমাদের প্রজেক্টের আপডেট দেখানো লাগবে, তারপরে হয়তো বা অ্যাসাইনমেন্টটা জমা বা দিতে লাগবে। তো নেক্সট অ্যাসাইনমেন্টটা তোমাদের নেটওয়ার্কিং আর ফাইল ইনপুট আউটপুট মিলে হবে। তো যেহেতু টাইমে কমপ্লিট হয়ে গেছে, তোমাদের নেটওয়ার্কিং এর ক্লাসটা নিলাম, তোমাদের ব্যাক সেকশন হয়তো ফাইলের ক্লাসটা নিবো, আর তোমাদের দুইটা সেকশন দুইটা রেকর্ডিং দিয়ে দেবে, তোমাদের প্রজেক্ট ইউজ করতে পারো খুব আর্লিয়ার। আর অ্যাসাইনমেন্ট তো 2 উইক পরে হবে, সেই সময় তো তোমার এই দুইটার উপর বেস করে একটা অ্যাসাইনমেন্ট হবে। আর এমনি তোমাদের নেক্সট উইক একটা কাউন্সিলিং আউট দিব, সেখানে তোমরা এই দুইটা রেকর্ডিং দেখে তার যে সমস্যা সেটা ডিসকাস করবো নেটওয়ার্কিং আর ফাইলের উপরে। ওকে। স্যার আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন ট্রেডিং এর, ওটা কি স্যাটারডে ডেডলাইন করা যায় না? না তোমাদের, আচ্ছা তোমাদের ক্লাস তো সানডেতে না? জি স্যার, ক্লাস সানডেতে। আচ্ছা হ্যাঁ, তাহলে স্যাটারডে নাইটে ডেডলাইন দেওয়ার জন্য সমস্যা নেই। স্যার এলএমএস ওটা তাহলে কি ঠিক করে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক করে দিতে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ আর স্যার। হচ্ছে তোমাদের এটাই তো নেক্সট ক্লাসে তোমাদের ট্রেডিং এর অ্যাসাইনমেন্টও দেখবোই, তার উপরে ওই অ্যাসাইনমেন্টের উপর কিছু চেঞ্জ করতে দিব, সেটাই তোমাদের ইন ক্লাস এভালুয়েশন বা ইন ক্লাস অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে। সবাই একটু ট্রেডিং একটু ভালো মতো প্রিপেয়ার হয়ে এসো, অ্যাসাইনমেন্টটা একটু নিজে করো, কেউ কপি করে সাবমিট করো না, কারণ কপি করলে আগের বার just তোমাদের সেকশনে মনে হয় দেখা হয় না, বাকি সেকশনে যেরকম বেশ কয়েকজনের কপি পেয়েছিলাম, তো ওদের ওইবারের মতো করছি। নেক্সট টাইম যদি কপি হয় তাহলে কিন্তু ক্লিয়ার হ্যান্ডেল করতে হবে। কেউ কপি করো না, নিজে থেকে যতটুকু পারো করো। নাম্বার পাবা ভালো, ওটা সমস্যা নেই, যতটুকু পাবো তত ইফোর্টের উপর নাম্বার পাবা। আর সেটা নিজে করো, আর একটু এভালুয়েশনের জন্য একটু প্রিপেয়ার থেকে। ওকে স্যার। স্যার কাউন্সিলিং আওয়ারের দরকার হলে কি আপনাকে মেইল করব? হ্যাঁ, কাউন্সিলিং একটু মেইল করো। এই উইকে একটু টাইম বের করা আমার একটু মুশকিল, নেক্সট উইকে পারবো হোপফুলি। নেক্সট উইকে আসলে নেটওয়ার্কিং এর ফাইল আওয়ার জন্য ভাবছিলাম রেকর্ডিংটা দিয়ে দেবো নিতে। আর যদি এই টপিক নিয়ে সমস্যা হয় একটু মেইল দিও, মেইলে পারলে তো সলভ করলাম, নাহলে হয়তো কাউন্সিলিং দেখি মানে স্যার আপনি মেকআপ যে ক্লাস মানে অসুস্থ হচ্ছে সবগুলো ছিলেন, সেকশনের জন্য টাইমটা একটু জ্বর কমপ্লিট হয়। হয়েছিল হ্যাঁ স্যার? বুঝিনি। আপনার কি জ্বর হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, জ্বর ছিল আমার স্যার এই জন্য করোনা একটু হচ্ছিল নাকি স্যার? না কোভিড মোস্ট লাইকলি না, যদিও টেস্ট করেনি, জ্বর বেশ কয়েকদিন ছিল, আর ডিজিনেস ছিল তো প্রচন্ড, ওই জন্য বাসা থেকে আর বের হওয়ার সাহস হয় নাই। তো মোস্ট লাইকলি কোভিড ছিল না, কোভিড আর বেশ কয়েকদিন তবে শিখতে পারতো। ও আচ্ছা স্যার। তো এটাই। আর